আমরা এখন লাইভে আছি। প্রিয় সুধী ফেসবুকে বন্ধুরা, দেশে এবং বিদেশে পৃথিবীর বহু দেশ থেকে যারা এই মুহূর্তে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাই। বিবিএফ ওয়ার্ল্ড নিউজের ভার্চুয়াল স্টুডিও থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, এই বিষয়টির সাথে আমরা সকলেই ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ ইকোনমি, অর্থনীতি আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেই আমাদের ইকোনমিক লাইফ নিয়ে কথা বলবো এবং কোভিড-19 এই সিচুয়েশনে আমাদের জীবনকে ছেয়ে গিয়েছে যে সমস্ত বিষয় রয়েছে, সেই সমস্ত বিষয়ে আমরা কথা বলবো। আজকে আমাদের সাথে যথারীতি উপস্থিত হয়েছেন বাংলাদেশের কয়েকজন খ্যাতনামা ব্যক্তিত্ব। প্রথমে আমি পরিচয় করে দিতে চাই ডক্টর এনাম আহমেদ চৌধুরী, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য এবং তিনি সাবেক সচিব এবং সরকারের অনেক অন্যান্য গুরুত্বপূর্ণ পদে তিনি অধিষ্ঠিত ছিলেন। এক বর্ণাঢ্য জীবনের অধিকারী ডক্টর আহমেদ চৌধুরীকে আপনাদের সামনে পরিচয় করে দিয়ে আমি গর্বিত বোধ করছি। আমাদের সাথে আরেকজন রয়েছেন, যিনি ব্যাংকিং জগতের নক্ষত্র বলা যায়, যিনি মোহাম্মদ আলী, যাকে এক নামে সকলে চেনেন। তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সহ অন্যান্য প্রাইভেট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি প্রিমিয়ার ব্যাংকের সম্মানিত অ্যাডভাইজার হিসেবে রয়েছেন। আমি স্বাগত জানাই মোহাম্মদ আলী ভাইকে। এরপরে আমি আরেকজন এমিনেন্ট আমাদের অতিথি, তাকে স্বাগত জানাতে চাই, প্রফেসর ডক্টর আব্দুল হান্নান চৌধুরী, তিনি ভাইস চ্যান্সেলর প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। আপনাদের সকলকে এই কোভিড-19 এবং ইম্প্যাক্ট, ইকোনমিক ইম্প্যাক্ট ইন বাংলাদেশ, সেই বিষয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানাই। আমি প্রথমেই এই বিষয়ে কথা বলবার জন্য আমি আমন্ত্রণ জানাতে চাই বা প্রথমে শুরু করতে চাই ডক্টর আব্দুল হান্নান চৌধুরীকে দিয়ে। ডক্টর আব্দুল হান্নান চৌধুরী, যিনি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং তিনি ইতিমধ্যেই দেশে বিদেশে অনেক সেমিনার সিম্পোজিয়ামে তিনি অংশগ্রহণ করে থাকেন। তিনি অত্যন্ত অ্যাক্টিভ, এমিনেন্ট এডুকেশনিস্ট প্রফেসর ডক্টর আব্দুল হান্নান চৌধুরী। আমাদের আজকে টপিক সম্পর্কে আমরা জানা আছে কোভিড-19 এবং ইকোনমিক ইম্প্যাক্ট ইন বাংলাদেশ। এই বিষয়ে কথা বলবার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি প্রফেসর ডক্টর আব্দুল হান্নান চৌধুরী। জি, আপনাকে দিয়ে শুরু করুন। ধন্যবাদ মাসুদে খান। বিবিএফ ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিবিএফ গ্লোবাল আয়োজিত এই কোভিড আক্রান্ত সময়ে যখন আমরা লকডাউন হয়ে আছি, খুবই সুন্দর একটা আলোচনার অনুষ্ঠান আয়োজন করার জন্য, যেখানে আমরা আজকে পেয়েছি আমার সাথে দুজন খুব শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। মোহাম্মদ আলী, যিনি ব্যাংকিং সেক্টরের মানে অন্যতম একজন ব্যক্তি, এবং আমাদের এনাম আহমেদ চৌধুরী, ওনাকে আমরা আসলে বর্ণনা করে লাভ নেই। অনেক সিনিয়র বাংলাদেশের সচিব এবং অনেক পজিশনে উনি ছিলেন, বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে আছেন। ওনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে আপনি কোভিড আক্রান্ত এই পৃথিবীতে আমরা বাংলাদেশের ইকোনমি এবং সার্বিকভাবে এই প্যান্ডেমিকের কারণে আমরা কি অবস্থায় আছি এবং বাংলাদেশের ভবিষ্যৎ ইকোনমি এবং সামগ্রিকভাবে সে বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি পাশাপাশি আপনার এই ফাউন্ডেশন থেকে যেসব বাংলাদেশকে ব্র্যান্ড করার যে সমস্ত কাজ আপনি করেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত, আজকে আমরা এই গ্লোবাল প্যান্ডেমিকে কোভিড-19 আক্রান্ত হয়ে আজকে সারা পৃথিবী প্রায় 7.5 বিলিয়ন পিপল নিয়ে আমরা সবাই কিন্তু এক ধরনের লকডাউন হয়ে আছি, যেখানে আমরা সবাই জানি যে পৃথিবীর অলমোস্ট সব দেশ 214 বেশি মানে আক্রান্ত হয়ে সামগ্রিকভাবে বৈশ্বিক অর্থনীতি, প্রতিটা দেশের অর্থনীতি এবং গ্লোবাল ইকোনমির যে অ্যাক্টিভিটি, সবকিছুই কিন্তু এখন ভার্চুয়ালি স্লথ হয়ে আছে। এবং এটার কারণ আমরা সবাই জানি যে আমরা লকডাউনের মধ্যে আমাদেরকে এখন ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা অফিস আদালত সবকিছু স্বাভাবিক পর্যায়ে রাখার কোনো অবস্থায় আমরা ছিলাম না, কারণ একটা হেলথ হ্যাজার্ড বা হেলথ ইস্যু হয়েছে গ্লোবালি। সে কারণে প্রত্যেকটা রাষ্ট্রই আজকে পর্যদস্ত, এবং বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইটালি, ফ্রান্স, জার্মানি এবং জাপান সহ পৃথিবীর সমস্ত বড় বড় অর্থনীতির সমস্ত দেশই কিন্তু আজকে এই কোভিডের বা এই প্যান্ডেমিকের ইয়েতে সবাই জর্জরিত। এবং আপনি জানেন যে শুধু আমেরিকাতেই প্রায় 40 মিলিয়ন জব কিন্তু মানে জব চলে গিয়েছে, এবং ইকোনমির অবস্থা এবং সেখানে সামাজিকও এখন অনেক রকম বিপর্যয় আমরা দেখছি যে
নানান কারণে এসছে। তাহলে এই যে একটা প্যান্ডেমিক আসলো, যেটাকে আমরা অনেক বলি যে এই প্যান্ডেমিকটা কিন্তু সারপাস করে গিয়েছে 1930 সনের সেই গ্রেট ডিপ্রেশনকে, যেটা আমরা মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু সামগ্রিকভাবে পৃথিবী কিন্তু এ ধরনের একটা প্যান্ডেমিকে কখনোই পড়েনি, যেটাতে সারা পৃথিবী একসাথে আক্রান্ত হয়েছে। সেই হিসেবে বাংলাদেশকেও যদি আমরা সেখানে আনি, বাংলাদেশের অর্থনীতিও কিন্তু আজকে এই বৈশ্বিক প্যান্ডেমিকের কারণে আমরাও কিন্তু গত প্রায় 62 দিন বন্ধ থাকার পরে, লকডাউন থাকার পরে সরকার বাধ্য হয়ে অন্তত সীমিত আকারে আমাদের নানান কর্মকাণ্ড, অফিস আদালত, ব্যাংকিং কিংবা অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে খুলে দেওয়ার প্রয়াস নিয়েছে 31শে মেতে। এবং আপনি জানেন যদিও এখন বাংলাদেশে এই কোভিডের আপরাইজ হচ্ছে, কিন্তু তারপরেও সরকারকে বাধ্য হয়ে ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো অন্তত সীমিত আকারে মানে খোলার চেষ্টা করতে হয়েছে। কারণ আমাদের দেশের অর্থনীতি কিন্তু আমরা সবাই জানি যে আমরা একটা যেভাবে আমরা ফরেন কারেন্সি আর্ন করি, সেটা আমাদের অধিকাংশ অর্থেই কিন্তু নির্ভর করে রপ্তানিমুখী যে আমাদের আরএনজি সেক্টর আছে, যেটা সবচেয়ে বেশি আঘাতগ্রস্ত হয়েছে। আমরা বিলিয়নস অফ ডলারের অর্ডার মানে এখন ক্যান্সেল হয়েছে, এবং এই রপ্তানিমুখী এই সেক্টরটার মধ্যে অ্যারাউন্ড 4 মিলিয়ন পিপল কিন্তু হার্ড হিট, মানে এটা অ্যাটাক হয়েছে, যে যারা এফেক্ট হয়েছে। এবং সর্বোপরি এই সেক্টরেও কিন্তু আমরা দেখছি যে প্রায় 2 মিলিয়ন লেবারার বা ওয়ার্কার, তারা কিন্তু যেহেতু প্রোডাকশন ফ্যাসিলিটিস গুলো শাটডাউন হয়েছে এবং অর্ডার কমে গিয়েছে, সে কারণে কিন্তু এগুলো অনেকাংশে অনেক জায়গায় বন্ধ আছে। এবং সাপ্লাই চেনের কারণে এবং ট্রান্সপোর্টেশনে অনেক ধরনের সমস্যা হচ্ছে। সার্বিকভাবে আমরা দেখছি যে দেশের বৈশ্বিক ব্যবসা বাণিজ্য যেগুলো আমরা চালাই, সেগুলোর মধ্যে কিন্তু ব্যাপক চাপ এসছে। মোহাম্মদ আলী ভাই আছেন, উনি আরো ভালোভাবে বলবেন। কিন্তু আমরা আগেও জানি, কোভিড এর আগেও কিন্তু বাংলাদেশের অর্থনীতির অবস্থা, বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টরে কিন্তু খুব ভালো ছিল না, যেটা আমাদের ব্যাড লোন বা অন্যান্য কারণে আমাদের সেটা আক্রান্ত হয়েছে। এবং পরবর্তীতে এর উপরে এসে কোভিড পড়াতে ফাইন্যান্সিয়াল সেক্টরেও কিন্তু আমরা দেখছি যে একটা হার্ড হিট যাচ্ছে। এবং সার্বিকভাবে আমরা যেটা দেখছি যে বাংলাদেশের অর্থনীতিকে আবার এই কোভিড চলাকালীন সময়ে অথবা কোভিড পরবর্তী সময়, পোস্ট প্যান্ডেমিকের পরে বাংলাদেশের এই অর্থনীতিকে টিকে রাখার জন্য আমাদেরকে আবার সার্বিকভাবে সেই জায়গায় ফিরে যেতে হবে, চেষ্টা করতে হবে, যেটা রাষ্ট্র, আমাদের প্রধানমন্ত্রী নেতৃত্বে এবং সবাই করার চেষ্টা করছে, যে আবার ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলোকে মানে ফিরে আনা যায় কিনা সেভাবে। কিন্তু আমরা তারপরেও জানি যে আমাদের ফরেন কারেন্সিতে এফেক্ট হবে, কারণ আমাদের বিদেশে যে শ্রমিক আছেন তারা অনেকে কিন্তু দেশে ফিরে আসতে হবে। যদিও আমাদের রেমিটেন্স কিন্তু এখন সর্বোচ্চ পর্যায়ে আছে, মানে ওই বাংলাদেশ ব্যাংকের হিসেবে যে $34.2 বিলিয়ন কিন্তু রেমিটেন্স হয়েছে। এর আরো কারণ আছে, যে রেমিটেন্সটা বা ফরেন কারেন্সি জমার অনেক কারণ হচ্ছে যে এখন আমরা কিন্তু ইম্পোর্টে সেইভাবে ব্যয় করছি না বলে সেখানে হয়তো আমাদের ভালো রেকর্ড আছে, কিন্তু সেই রেকর্ডের দিকে তাকালে হবে না। কারণ আমরা কিন্তু ইন্ডাস্ট্রির গ্রোথের জন্য, ইনভেস্টমেন্টের জন্য অথবা ইম্পোর্টের জন্য অথবা নতুন মেশিনারিজ বা নতুন ব্যবসা বাণিজ্যের জন্য কিন্তু আমরা এখন সেভাবে ইনভেস্ট করতে পারছি না অথবা বিনিয়োগ করতে পারছি না। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিকে হচ্ছে যে আমাদের যে কৃষি অর্থনীতি, বাংলাদেশ কিন্তু আমরা ভুললে চলবে না, আমাদের একটা বৃহৎ পার্ট হচ্ছে আমাদের কৃষি অর্থনীতি। এবং এই কৃষি অর্থনীতিতেই আমাদের এই দেশের খেটে খাওয়া মানুষ অনেকে যারা ফার্মার, একদিকে তাদেরকে আমাদের বাঁচিয়ে রাখতে হয়, অন্যদিকে হচ্ছে যে এটার উপরে নির্ভর করে আমাদের দেশের ব্যবসা বাণিজ্য, বাজার এবং যে ইনফর্মাল সেক্টর আছে, সেখানেও কিন্তু নানান ধরনের এখন অসুবিধায় আমরা অর্থনৈতিকভাবে পড়েছি। তা আমাদের ইকোনমিতে ওইভাবেও যদি জব কার্ড না হয়, যদিও আমাদের আরএনজি সেক্টর বা এফবিসিসিআই বলেছেন যে তারা জব কার্ড শুরু করবে, এবং আমরা প্রাইভেট সেক্টরে যারা আমরা কাজ করি, বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রাইভেট সেক্টরে দেখছি যে নানান জব কার্ড চলছে। তা এটার একটা এফেক্ট তো জব কার্ড হবে, নতুন রিক্রুটমেন্ট হবে না, এবং সেই জায়গাটাতে আমাদের আঘাত আসবে। এবং আমাদের যে নতুন ইপিজেড গুলোর কাজ চলছে, সেখানে যেহেতু
সেই শেডগুলো বা ইন্ডাস্ট্রিগুলোর কাজ বন্ধ আছে, সেখানেও কিন্তু আমরা একটু পিছিয়ে যাব। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টেও কিন্তু আমরা একটু পিছিয়ে যাব প্যান্ডেমিকের কারণে। বাট সার্বিকভাবে আমি বলবো যে বাংলাদেশ সরকার কিন্তু মোটামুটি এটাকে ইনসেনটিভ দিয়ে বা অন্যভাবে একটা চেষ্টা করেছে যে এই হেলথ ইস্যুতে যেই সেক্টরগুলো এফেক্টেড হয় সেগুলোকে প্রণোদনা দিয়ে, যেমন আমাদের রেডিমেড গার্মেন্ট সেক্টরকে প্রণোদনা দিয়ে বাঁচিয়ে রাখার জন্য যতটুকু পেরেছে 3 মাসের জন্য সেটা করেছে সরকার। আমাদের সেফটি নেটে, বাংলাদেশের যে সেফটি নেটে, ডিজাস্টার প্রোন একটা কান্ট্রি আমরা, আমাদেরকে মিলিয়নস অফ পিপলকে খেয়ে পরে বাঁচিয়ে রাখতে হয় বিভিন্ন সময়। রাষ্ট্র সেই জায়গাটাতে সুন্দর ভূমিকা নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রায় 50 লক্ষ আরো এক্সেস কার্ড বিতরণ করেছে। সেই সব জায়গাতেও কিন্তু কিছু কাজ হয়েছে। তারপর আমি বলবো, সার্বিকভাবে আমি এখানে স্টপ করব, অন্যদের কথা শুনবো, যে আমরা কিন্তু টেকনোলজিক্যালি যতটুকু অ্যাডভান্স হয়েছিলাম সেইটার বেনিফিটটা আমরা কিন্তু, আমি পরবর্তী সময় আবার বলবো যে আমরা পুরোটা নিতে পারিনি। আমাদের উচিত ছিল যে আমাদের যে ন্যাশনাল আইডি হয়েছে, স্মার্ট কার্ড, সেটার মধ্যে আমাদের বটম পিরামিডের মানে প্রায় 2 কোটি লোককে লিস্টেড রাখলে আজকে ত্রাণ বিতরণ বা অন্যান্য জায়গাটাতে যেই অসুবিধাটা হয়েছে সেটা হয়তো সেভাবে হতো না। তো আমি বলবো যে সেটা হয়তো আমরা একটা লার্নিং নিয়ে আবার মানে আসবো। এবং আমি এখন এখানে স্টপ করব। আমরা আমাদের দুজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আছেন, ওনাদের কাছে ওনাদের পার্সপেক্টিভটা শুনবো, পরবর্তীতে আমি আবার আসবো। Thank you, Professor Chaudhary, for your wonderful speech. Especially, you have talked many issues. You covered so many issues. আপনি অনেক বিষয়গুলোকে কভার করেছেন এর মধ্যে। আমি এখন একটু আসতে চাই মোহাম্মদ আলী ভাই, যাকে আমরা সকলে চিনি। একটু আগেই বলেছি যিনি ব্যাংকিং জগতে ওনাকে সকলে চেনেন। ব্যাংকিং হচ্ছে আমাদের জীবনকে একেবারে ছাপিয়ে যায়। ব্যাংকিং ছাড়া আমাদের জীবন চলতে পারে না। ব্যাংকিং ও ফাইন্যান্স, এই বিষয়ে আপনার যথেষ্ট অগাধ নলেজ রয়েছে এবং এই কোভিড সিচুয়েশনে ব্যাংকিং এর যে চ্যালেঞ্জেস গুলো রয়েছে সেই বিষয়ে আপনার কাছ থেকে শুনতে চাইবো, এবং ওয়ে আউটটা কি আছে সেই বিষয়ে আপনার কাছ থেকে আমরা শুনতে চাইবো। মোহাম্মদ আলী, যিনি অ্যাডভাইজার, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। থ্যাংক ইউ মাসুদ ভাই। সবাইকে আসসালামু আলাইকুম। আমি কোভিড-19 এবং অর্থনীতি এটা নিয়ে শুরু করতে চাচ্ছি। সত্যিকার অর্থে বলতে গেলে অর্থনীতি বলে কোভিড-19 বলি, প্রথমে অর্থনীতির কথা বলি। অর্থনীতির প্রতিপাদ্য বিষয়কে মানুষ, কোভিড-19 এফেক্ট করতেছে মানুষকে। সুতরাং সেই প্রেক্ষাপটে আমাদের দুইটা সাইড এখানে চলে আসে। এটা হচ্ছে সামষ্টিক অর্থনীতির পজিশনটা কি, আরটা হচ্ছে আমাদের মানব সম্পদের অবস্থানটা কি। মানব সম্পদের অবস্থান সম্বন্ধে যদি প্রথমে বলতে হয়, সেখানে আমি বলবো যে আমরা একটা বড় লেসন অবশ্যই এখান থেকে পেয়ে যাব। সেটা হচ্ছে আমাদের যে গত যে বাজেটটা দেওয়া হয়েছিল, সে বাজেটের মধ্যে অনলি 1.02% অফ জিডিপি হচ্ছে যে এই স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ ছিল। ইট ইজ এ বিগ লেসন ফর আস। যার ফলশ্রুতিতে আমাদের যে লোকজন আজকে যেভাবে সত্যিকার আক্রান্ত হচ্ছে, মরে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের এটাকে সময় মতো ঠিক মতো এটাকে সামাল দেওয়া না দেওয়ার কারণে। বিকজ আমাদের মধ্যে সেই ধরনের ম্যাচিউরড বা আমি বলবো যে আমাদের প্রিপারেশনটা ছিল না এই কোভিডকে মোকাবেলা করার জন্য। ইনফ্যাক্ট এখান থেকে আমি আশা করবো যে আমাদের এই বাজেট যেটা হবে সেখানে এটার সম্বন্ধে গুরুত্ব দেওয়া হবে এবং সে অনুযায়ী জিডিপির একটা বিরাট অংশ এই স্বাস্থ্য খাতে দিলে মানব সম্পদের উন্নয়ন হবে। কারণ মানব সম্পদ ছাড়া অর্থনীতি সম্ভব না। অর্থনীতির প্রণয়ন যদি আমরা করতে চাই, সত্যিকার অর্থে বলতে গেলে যে মানুষ অর্থনীতি সৃষ্টি করে। আপনি জানেন, আজকে আমি যদি কথা বলি বিশ্ব অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি সম্বন্ধে কথা বলতে গেলে বিশ্ব থেকে নিয়ে আসতে হয়। কারণ আজকে বিশ্বের প্রতিটি দেশ এই কোভিড-19 কারণে লন্ডভন্ড হয়ে গেছে। সেখানে বাংলাদেশ ইজ নো এক্সেপশন টু ইট। স্টিল আমি মনে করি বাংলাদেশ এখনো পর্যন্ত সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আমরা সেভাবে গভর্নমেন্টের বা মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত নীতি গ্রহণ করেছেন, বিশেষ করে ব্যাংকিং পর্যায়ে যে সমস্ত প্যাকেজ উনি দিয়েছেন, সেগুলোর সত্যিকার অর্থে পরিপূর্ণ এক্সিকিউশনের মাধ্যমে আমরা কি দেশের অর্থনীতিকে ধরে রাখতে পারি, মানব সম্পদকে সত্যিকার অর্থে সবার দেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটা আমাদের চেষ্টা করতে হবে। এই প্রসঙ্গে আমি যেটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে প্রথম মানব সম্পদের ব্যাপারটা। মানব সম্পদ হচ্ছে যে বাংলাদেশের বর্তমানে 80% এমপ্লয়মেন্ট হচ্ছে যে সত্যিকার অর্থে আপনার অনানুষ্ঠানিক অর্থাৎ ইনফর্মাল সেক্টরের মধ্যে আছে। আমাদের যে টোটাল এমপ্লয়মেন্ট সেক্টর আছে সেখানে 80% হচ্ছে যে অ্যাকচুয়ালি ইনফর্মাল সেক্টরের এমপ্লয়মেন্ট। বাকি 20%-এর মধ্যে
আমি বলবো যে সেগুলোর মধ্যে আবার 80% মধ্যে 40% হচ্ছে এগ্রিকালচার সেক্টরের মধ্যে নিয়োজিত আছে। সুতরাং আমাদের যে টোটাল ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এবং আমাদের এগ্রিকালচার সেক্টর এটা সমন্বয় করে অর্থনীতির যে টোটাল চাকাকে সচল রাখার জন্য আমাদের এই দুই সেক্টরের উপর আমাদের অবশ্যই নজর দিতে হবে। আপনি জানেন বাংলাদেশ ব্যাংক বর্তমানে আমাদেরকে 9টা প্যাকেজের মাধ্যমে প্রায় 1,11,000 কোটি টাকার মতো প্রণোদনা প্যাকেজ দিয়েছে। সেখানে যদিও 70% ব্যাংক ড্রিভেন, সেখানে অ্যাবাউট 70% ব্যাংক ড্রিভেন, সেখানে 75 করোড় টাকা হচ্ছে যে সত্যিকার অর্থে ব্যাংক থেকে আসবে, বাকিটা সরকার রিফাইন্যান্স হিসেবে দেবে। সেই 75,000 করোড় টাকার মধ্যে 50,000 করোড় টাকা হচ্ছে যে ইন্টারেস্ট সাবসিডি হিসেবে আসবে। সেই ইন্টারেস্ট সাবসিডির মধ্যে আপনার ইন্ডাস্ট্রি এবং সেবা খাতে দেওয়া হবে 30,000 করোড় টাকা, বাকি 20,000 করোড় টাকা হবে সত্যিকার অর্থে আপনার এসএমই খাতে। আমি আপনার একটা কথা বলতে চাই, বাংলাদেশের বর্তমানে যে অর্থনীতি বলতে গেলে আমরা বুঝাই সে লার্জেস্ট কর্পোরেট হাউস থেকে আরম্ভ করে সে ফেরিওয়ালা পর্যন্ত পুরোটাই হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। এবং বাংলাদেশের অর্থনীতির মধ্যে আমি যদি এমপ্লয়মেন্ট সেক্টরটা হিসাব করে দেখি, আমাদের বোন এমপ্লয়মেন্ট সেক্টর হচ্ছে যে এগ্রিকালচার সেক্টর, দেন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, তারপর সেলফ এমপ্লয়মেন্ট সেক্টর, সরকারিভাবে এমপ্লয়মেন্ট কতটুকু বা হয় সেই প্রেক্ষাপটে বিদেশে যে সমস্ত লোকজন চাকরি করে সেটা সব মিলিয়ে আমাদের অর্থনীতি। সুতরাং আমাদের অর্থনীতির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে আমার এগ্রিকালচার সেক্টরে যে সমস্ত লোক এমপ্লয়মেন্ট পাচ্ছে তারা, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের মধ্যে যে লোকজন আছে তারা, এবং যারা বাইরে চাকরি করে বাইরে বিদেশের মধ্যে আমাদের এক্সপাট্রিয়েট তারা, অ্যাট দি সেম টাইম আমার যারা সেলফ এমপ্লয়েড এসএমই বা এমএসএমই যেটাই বলি না কেন আমরা, তারা যারা এখানের মধ্যে আছে তারা সব মিলে যে অর্থনীতি করছে সেটাই। আজকে ব্যাংকিং এর তরফ দিকে যদি আমরা থাকাই, ব্যাংকের মধ্যে টোটাল অ্যাসেটের পরিমাণ হচ্ছে প্রায় $125 বিলিয়ন ইকুইভ্যালেন্ট বাংলাদেশ টাকা। সেই প্রেক্ষাপটে আমাদের এই অ্যাসেটটাকে ধরে রাখতে হবে এবং সামনে এটাকে আর এক্সপোনেনশিয়ালি বাড়ে যেতে হবে। আপনি জানেন বাংলাদেশ এখন যে সিচুয়েশনে আছে সেখানে কিছু পজিটিভ ইন্ডেক্স আছে, সেটা হচ্ছে যে আমাদের যে টোটাল জিডিপির 15% হচ্ছে যে আমাদের এক্সটার্নাল ডেট, 35% হচ্ছে আমাদের লোকাল যে পাবলিক ডেট। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের যে $34 বিলিয়ন যে রিজার্ভ আছে, সেই রিজার্ভের 10% হচ্ছে যে লেস দেন 10% হচ্ছে আমার সেই অ্যানুয়াল রিপেমেন্ট। আমি মনে করি যে বাংলাদেশের যে সিচুয়েশন বর্তমানে আছে, বাংলাদেশ ব্যাংক তাদের যে অনুষ্ঠিত নীতিমালার কারণে বর্তমানে যেভাবে তারা যে সমস্ত পলিসি ডিক্লেয়ার করেছে সেখানে আমরা দেখেছি যে তারা ডিরেসিটাকে বাড়িয়ে দিয়েছে, তারা রিজার্ভ রিকোয়ারমেন্টটাকে কমিয়ে দিয়েছে, অ্যাট দি সেম টাইম তারা রিজার্ভ রেশিওটাকে কমিয়ে দিয়েছে, ইন্টারেস্ট কমিয়ে দিয়েছে, অর্থাৎ তারা একটা স্পেন ক্রিয়েট করেছে আন্ডার দি মনিটারি পলিসি। এখন ইট ইজ দ্য টার্ম অফ দি পাবলিক, আমি বলবো যে ফিসক্যাল পলিসি টু অ্যাডপ্ট দেয়ার ওন পার্ট। মনিটারি পলিসি যা যা করা দরকার আছে বাংলাদেশ ব্যাংক থেকে আমরা ঠিক সেই ধরনের সাপোর্টগুলো পাচ্ছি, এবং তার ফলশ্রুতিতে আমি মনে করি বাংলাদেশের মধ্যে অত লিকুইডিটি কোনো ধরনের প্রবলেম হওয়ার সম্ভাবনা নাই। যদিও বা সরকারের যে অনুষ্ঠিত নীতিমালা যে ব্যাংকিং খাত থেকে যদি ওনারা সত্যিকার অর্থে বড় করে সে পক্ষে একটা প্রেশার আসবে। আমি মনে করি বাংলাদেশের বর্তমানে যে টোটাল পজিটিভ ইম্প্যাক্টগুলো বললাম যে আমাদের লো লিভারেজ সিচুয়েশন, সেই প্রেক্ষাপটে গভর্নমেন্ট ক্যান রাদার গো ফর দি এক্সটার্নাল বরোয়িং। এক্সটার্নাল বরোয়িং যদি আমরা করতে পারি, আলটিমেটলি আমাদের যে চলমান যে লিকুইডিটি পজিশন আছে সেই চলমান লিকুইডিটি পজিশনের উপর কোনো ইম্প্যাক্ট আসবে না। ইম্প্যাক্ট না আসলে আলটিমেটলি যে টোটাল যে ইকোনমির যে সিচুয়েশনটা সে সামনে এগিয়ে যাবে। আপনি শেষ একটা কথা আমাদের মনে রাখা দরকার, মানুষ অর্থনীতির মানেটা হচ্ছে যে টোটাল ল্যান্ডিং অ্যান্ড আর্নিং অ্যান্ড স্পেন্ডিং। আপনাকে চলমান থাকতে হবে, এখানে আর্নিং এবং স্পেন্ডিং চলমান থাকতে হবে। এই চলমান থাকার জন্য আপনার এমপ্লয়মেন্ট জেনারেট থাকতে হবে, কারণ এমপ্লয়মেন্ট না থাকলে তার কাছে টাকা আসবে না, টাকা না থাকলে সে এফেক্টিভ পেমেন্ট ক্রিয়েট করতে পারবে না, এফেক্টিভ পেমেন্ট ক্রিয়েট করতে না পারলে সে সাপ্লাই চেনের মধ্যে ইম্প্যাক্ট আসবে না, সাপ্লায়াররা ইনসেন্টিভাইজড হবে না। সেই প্রেক্ষাপটে সাপ্লাই চেন থেকে যে সমস্ত এগুলো পাবে ফেসিলিটি পাবে সেগুলোর উপর ইম্প্যাক্টটা সেভাবে আসবে। সুতরাং আমি মনে করি যে এটা হচ্ছে যে পুশ অ্যান্ড পুল সিস্টেম। যদি আমরা এই ধরনের ইফেক্টিভ পেমেন্ট ক্রিয়েট করতে হয় আমাকে অবশ্যই এমপ্লয়মেন্ট জেনারেট করতে হবে। এমপ্লয়মেন্ট জেনারেশন করে আমাদেরকে সত্যি কথা মানুষের হাতে টাকা দিতে হবে, so that the people can go for spending money, they can go for buying the things. যদি বাই করতে না পারে আলটিমেটলি সাপ্লায়াররা এন্টারপ্রেনাররা যে ধরনের প্রোডাক্টগুলো বানাবে সেগুলো সত্যিকার অর্থে কোনো ধরনের বাজারে
বাজার পাবে না, না পেলে আলটিমেটলি ডিপ্রেশন হয়ে যাবে। আমাদের ফাইন্যান্স সাহেব যথার্থই বলেছেন 1930-তে আমেরিকার যে বিগ ডিপ্রেশন যেটা হয়েছিল, সেটা একমাত্র কারণ ছিল যে সেখানে ডিপ্রেশন এমন পর্যায়ে পৌঁছে গেছিল যে কোনোমতে ইকোনমি তার ঠিক মতো সাইকেলে ফিরে আসতে চাচ্ছিল না। কিন্তু জর্জ বার্নার্ড কিন্স তার একটা থিওরির মাধ্যমে অর্থনীতিকে নতুন রূপ দিয়েছিল। আমাদেরকে আজকে সেই চিন্তা ভাবনা করতে হবে যে অর্থনীতির মধ্যে আমাদের একটা লয় দিতে হবে, অর্থাৎ আমাদের মধ্যে একটা ইনজেক্ট করতে হবে। সে ইনজেক্টটা করতে হবে এই কারণে যেন আমরা সত্যিকার অর্থে মানুষের হাতে টাকা দিতে পারি, মানুষের হাতে মানুষ যেন বাজারে টাকা খরচ করতে পারে এবং সে টাকা যেন রিসাইক্লিং হয়। আপনি জানেন ফিসক্যাল পলিসি ডাইরেক্ট স্পেন্ডিং একটা কথা আছে, যে ডাইরেক্ট স্পেন্ডিং যেটা হচ্ছে সরকারকে অবশ্যই ডাইরেক্ট স্পেন্ডিং এ যেতে হবে। ডাইরেক্ট স্পেন্ডিং দিয়ে মানুষকে তাদের যে ক্রয় ক্ষমতাটুকু তাদেরকে ধরে রাখতে হবে। বাংলাদেশ এক সময় অনেক দরিদ্র দেশ ছিল, কিন্তু সেখানে দারিদ্রতা কমতে কমতে এটা 20% নেমে আসছিল। আমার মনে হয় এখন এটা 40% এক্সিড করে গেছে। সুতরাং এই সিচুয়েশনটাকে যদি আমরা রিভাইভ করতে হয়, অর্থাৎ আমাদের যে মার্জিনাল লেভেল আছে, মার্জিনাল লেভেলে যে সমস্ত লোক আছে তাদেরকে আমাদের অবশ্যই এমনভাবে পরিপালন করতে হবে যেন বিশেষ করে ওই জেনারেল লেভেলে যারা আছে ওই জেনারদেরকে আমাদেরকে সেভাবে সাপোর্ট দিতে হবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশ ব্যাংকের যে মনিটারি পলিসি যেগুলো ওনারা অ্যাডপ্ট করেছেন, সেই অ্যাডপ্টের ফলশ্রুতিতে ব্যাংকিং খাতের মধ্যে যে ধরনের সিচুয়েশন আসছে সেখানে একটা সত্যিকার অর্থে প্রভাব সৃষ্টি হবে। কিন্তু যে লোনগুলো দেওয়া হবে, অর্থাৎ যে প্যাকেজগুলো দেওয়া হয়েছে, সেখানে কিছু ত্রুটি আছে বলে আমি মনে করি। অর্থাৎ যে সমস্ত ফ্যাসিলিটি দেওয়া হবে সেই ফ্যাসিলিটিগুলো ব্যাংক তাদের এক্সিস্টিং ক্লায়েন্টদেরকে দেবে বা নতুন ক্লায়েন্টদেরকে দেবে। সেই ক্লায়েন্টগুলো ব্যাংকে নিজেকে ঠিক করতে হবে। যদি কোনো কারণে যারা ফেল করে, ব্যাংক থেকে টাকা অবশ্যই বাংলাদেশ ব্যাংক রাখবে। সুতরাং এটা কোনো ক্রেডিট স্কিম এটার মধ্যে ঢুকানো যায় কিনা, ব্যাংকিং গ্যারান্টি ক্রেডিট স্কিম যেটা আছে সেটা ঢুকে যায় কিনা, এটা চিন্তা ভাবনা করতে হবে, যেন ব্যাংক যেন অত্যন্ত স্পন্টেনিয়াসলি সামনে দিয়ে এগিয়ে যায়। না হলে ব্যাংক কিন্তু বর্তমানে যে সিচুয়েশনে এই প্যাকেজগুলো দেওয়া হয়েছে সেগুলো এক্সিকিউশন করা অনেক ব্যাংক হয়তো সাই ফিল করবে। আমার মনে হয় এগুলোকে আরো গতিশীল করার জন্য যদি এই যে গ্যারান্টি স্কিমের মাধ্যমে আমরা যদি সেটা করতে পারি, আলটিমেটলি আমার মনে হয় ব্যাংকগুলো আরো তাদের যে টোটাল যে ল্যান্ডিং এর যে প্রক্রিয়া সেটা আরো ত্বরান্বিত করবে এবং তারা উদ্বুদ্ধ হবে। এবং এইভাবে বাংলাদেশের অর্থনীতির যে চলমান সিচুয়েশনটাকে সেটাকে আরো বেশি সমৃদ্ধিশালী করে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি এই কথা বলে আপাতত আমি বক্তব্য শেষ করলাম। পরবর্তী পর্যায়ে আমি আবার হয়তো প্রয়োজনে আবার আপনাদের ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। আপনার কাছে আবার ভাই, আপনি অনেকগুলো বিষয়, অনেকগুলো তথ্য উপাত্ত আপনি এখানে উপস্থাপন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এখন আমি আসতে চাচ্ছি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের অনারেবল অ্যাডভাইজার এবং তিনি সাবেক সচিব এবং অনেক গুরুত্বপূর্ণ সরকারের পজিশনে তিনি ছিলেন এবং তিনি অত্যন্ত অভিজ্ঞ এমিনেন্ট পার্সোনালিটি বাংলাদেশে। আমি তার কাছে জানতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটি অ্যানাউন্স করেছে ইমার্জেন্সি স্টিমুলাস প্যাকেজ, উনি অর্থাৎ আমি বলতে পারি যে 25শে মার্চে $600 মিলিয়ন ইকুইভ্যালেন্ট টু টোটাল জিডিপি 0.2%, এবং সেটা এখানে বেড়ে এসে দেখা গেছে যে 4th এপ্রিলে সেটা এনহ্যান্স সিগনিফিকেন্টলি এটি হয়েছে প্রায় $8.5 বিলিয়ন, যেটা টোটাল জিডিপি প্রায় 2.5%। এইরকম অবস্থায় সরকার কিভাবে আমাদের পরবর্তী যে আমাদের অবস্থা আসবে কোভিড এবং ডিউরিং কোভিড, এই অবস্থাগুলোকে কিভাবে ম্যানেজ করবে সেই বিষয়ে আপনার অনেক অভিজ্ঞ মতামত আপনি যদি ব্যক্ত করেন আমাদের দর্শকের উদ্দেশ্যে, তাহলে আমরা উপকৃত হব। ডক্টর এনাম আহমেদ চৌধুরী, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো ডক্টর এনাম আহমেদ চৌধুরী, হ্যালো বাস্তবিক কোনো সব কথা শুনতে পাইনি। আমি ডক্টর এনাম আহমেদ বুঝতে পারছি না, আমার কথা শোনা যাচ্ছে?
আমি মোহাম্মদ আলী সাহেব, আমি আপনার কথা শুনছি। শুনছি। আমার কথা কি শুনছেন আপনি? 2-3 মিনিট তারপর তিনিও আমাকে দুর্বৃত্ত হয়ে গেলেন। আর প্রফেসর আব্দুল মান্নান চৌধুরী বক্তব্য দুর্ভাগ্যবশত সেটা শুনতে পাই। তো আমার কথা কি ওদের শুনতে পাচ্ছেন কি তা আমি বুঝতে পারছি না। আমরা শুনছি। আমি আপনার কাছে জানতে চাই, শুনতে পাচ্ছেন? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি প্রফেসর মাসুদ খানের কথা শুনতে পাচ্ছি না। যখন আমি শুনতে পেয়েছিলাম প্রথম দিকে আপনি বলুন, আমরা শুনছি। কিন্তু এখন কিন্তু কারো কথাই আমি শুনতে পাচ্ছি। জি, আপনি বলেন। আমি তো কথা বলে আমি শুনতে পাচ্ছি। বুঝতে পারছি না। কোভিড-19 এবং আমাদের ইমপ্যাক্ট আমাদের ইকোনমিতে, আমার মনে হয় আমাদের ইমপ্যাক্ট, হয়তো আমরা কি বক্তব্য পেশ করতে পারি। জি, আপনার বক্তব্য মনে হচ্ছে যে এখন আমার বলার কিছুটা কথা বলার সময় বা সুযোগ এসেছে। জি, ধরে উঠতে মানে বিশ্ব এই বাংলাদেশের অর্থনীতিতে করোনার যে কোভিড-19 যাকে বলা হয়ে থাকে তার যে প্রতিক্রিয়া তা নিশ্চয়ই অত্যন্ত প্রতিকূল থাকবে, এবং এটা কিন্তু নতুন ব্যাপার না, সারা পৃথিবীতে ঘটনা ঘটেছে এবং এটা অত্যন্ত অত্যাশ্চর্য এবং অভূতপূর্ব ঘটনা। এই যে বর্তমানে মহামারী পৃথিবীতে দিচ্ছে এবং অর্থনীতি, শুধু অর্থনীতির দিক থেকে নয়, দিক থেকে অস্তিত্বের প্রতিটি অংশ এটাকে পর্যদস্ত করে দিয়েছে এবং বাংলাদেশ এ থেকে কোনো রেহাই পাওয়ার কোনো কথা নয়। তবে হ্যাঁ, আমাদের বাংলাদেশের কথা বিচার করতে গেলে আমাদের দেখতে হবে কিভাবে এই বর্তমান অর্থনীতি দিয়ে আমরা মোকাবেলা করতে পারি। একটা ব্যাপার রয়েছে আমাদের আত্মতুষ্টির একটা ব্যাপার। যতগুলো দুর্যোগ এসছে, চ্যালেঞ্জ এসছে, বাংলাদেশ মানুষ সেটা কিন্তু চমৎকারভাবে আমরা এবার দেখেছি 2009 সালেও যখন এই আর্থিক সংকট দেখা দিয়েছিল, সেখানেও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে আমরা দেখেছি কিভাবে সেই অর্থনৈতিক সংকটটা মোকাবেলা করে উতরে যাওয়া হয়েছিল এবং কৃষির উপর অত্যন্ত বেশি গুরুত্ব দিয়ে দেশটা প্রাধান্য কৃষিতে উদ্বৃত্ত তুলতে পেরেছি। এখন যেটা হতে নিঃসন্দেহে যে এই আসন্ন বাজেটে যেটা আমরা দেখতে পাচ্ছি, হয়তো পাঁচটিকে আমাদের দিতে হবে: সামাজিক সুরক্ষা, কৃষি, কর্ম। আসল ব্যাপারটা যেটা হবে, আমাদের একটি লক্ষ্য হবে করতে হবে, করতে হবে। এবং যদি আমাদের দেশে যদি আমাদের কর্মজীবী মানুষ যদি বেকার থেকে যায়, তাহলে এবং মানুষের আয় হচ্ছে না। আয় কি করবে? বর্তমান অবস্থায় আমরা দেখতে পাচ্ছি আমাদের অর্থনৈতিক চাকা প্রায় বন্ধ হয়ে আছে, নতুনকে করার চেষ্টা হচ্ছে, কিন্তু উপায়ও নেই। জীবন এবং জীবিকার একটা সংখ্যা, জীবিকার দিক তুলে দিতে হবে, অবশ্যই খুলতে হবে, কিন্তু এর সঙ্গে সঙ্গে একটা কথা বলে রাখতে হবে যে আমাদের যে সাবধানতা যেটা আমরা অবলম্বন করে চলেছি, যেটার কথা বারবার করে বলা হচ্ছে, চিন্তাবিদরা বলেছেন, সমাজ সচেতনরা বলেছেন, রাষ্ট্রীয় নেতৃত্ব থেকে যেটা বারবার করে বলা হচ্ছে, আমাদের এই ব্যাপারে অত্যন্ত সচেতন থাকতে হবে। দুর্ভাগ্যবশত আমরা লক্ষ্য করেছি গত 4-5 দিনে যা হয়েছে, যেখানে দ্রুত গতিতে এই করোনার বেড়ে চলেছে, ইনসিডেন্স বেড়ে চলেছে, এবং এটা হচ্ছে যে আমরা এই ব্যাপারে একটু বলবো গা ছাড়া ভাবে উদ্বেগ হয়েছে। কিন্তু এই ব্যাপারে লক্ষ্য রাখতে হবে যে এই মনোভাব যেন আমরা পরিহার করি। তো এখন বর্তমান ক্ষেত্রে সরকারের ভূমিকা নিঃসন্দেহ গুরুত্বপূর্ণ। আমার কাছে আশাপ্রদ হচ্ছে কয়েকটি আপনার স্টেপ নিচ্ছেন বা পদক্ষেপ দিচ্ছেন, সেটাকে আমাকে আশাপ্রদ মনে হচ্ছে। মনে করি কর্মসংস্থান সৃষ্টির জন্য, চাহিদা সৃষ্টির জন্য প্রণোদনা দেওয়ার যে প্রণোদনার প্যাকেজের কথা জিজ্ঞেস দেওয়া হয়েছে, সেটা অত্যন্ত মূল্যবান। আমাদের লক্ষ্য শুধু প্রণোদনা নয়, আর্থিক শিক্ষা নয়, তার ব্যবহারে যাতে ভাবে হতে পারে, ভালো লক্ষ্য রাখতে হবে। এই প্রণোদনা বলা যেতে পারে হয়তো এইভাবে দেওয়া যেতে পারে, স্কিমটা ভালোভাবে একটা আমি বলবো ওয়েল থট আউট
একটা উপায়ে সেটাকে প্রয়োগ করতে হবে, যাতে করে যারা যে গতিতে যারা প্রণোদনা পাচ্ছেন তারা কর্মসংস্থান কিভাবে করতে পারছেন, তাদের শিল্পতে তাদের উৎপাদনমুখী যে সংস্থা ইউনিটে কত কর্মজীবী কত শ্রমিক ফিরে আসছেন, তারা তাদের কাজ পেয়েছেন, সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং সেই প্রমোশনে তাদের কাছে প্রণোদনা দেওয়াটা সম্ভব হয়ে তুলতে পারা যেতে পারে। এর সঙ্গে সঙ্গে আরো একটা দুর্নীতি আমরা বলেছি আগেই, দুর্নীতির ব্যাপারে এবং স্বাস্থ্য খাতে যে আপনার যে সেক্টরে, এই সেক্টরে আমরা গতবার বা আগে যেভাবে যে দেয়া হয়েছে বরাদ্দ হচ্ছে সেটাকে বাড়িয়ে সেটা বর্তমান অবস্থার উপযোগী করে তুলতে হবে। কিন্তু শুধু বরাদ্দ বাড়লে চলবে না, এটা মনে যে একটা প্রয়োগ খরচ ব্যয় দুর্নীতিমুক্তভাবে এটা সমন্বিতভাবে কিভাবে প্রয়োগ করা যেতে পারে সেটাই আমাদের লক্ষ্য রাখতে হবে। তো সবচেয়ে বড় এই কর্মসংস্থান, টাকা অর্থ মানুষের কাছে যাবে এবং সেই মানুষ সেটাকে উৎপাদনমুখী আয়মুখী করে তুলতে হবে এবং যেখানে অর্থ যাবে, যেখানে চাহিদার সৃষ্টি হবে, সেখানেই কিন্তু আমাদের উৎপাদন বাড়বে এবং অর্থনৈতিক চাঙ্গা হতে থাকবে। সেটা আমাদের ব্যাপারে যেরকম সত্যি অন্য অন্য দেশের ব্যাপারে তা সত্যি হতে হবে। যেমন এই চাহিদা কথা আমি বলেছি সে শুধু তা তো নয়, অর্থনীতিটাকে আমরা এটা বিশ্ব অর্থনীতির সঙ্গে সংযুক্ত রয়েছে এবং এটাকে বিশ্ব অর্থনীতিতেও চাহিদাকে বাড়াতে হবে। আমরা দেখেছি আজকের খবরের কাগজে দেখেছি জাপানে আমাদের গৃহ যে খরচের হার অনেক কমে গেছে, তাদের চাহিদা কমে যাচ্ছে, তার প্রতিফলন কিন্তু আমাদের কাছে পড়বে। জার্মানিতে আমরা লক্ষ্য করেছি যে তারা যে বাইরের অর্ডার্স জানিয়েছেন, অর্ডার্স অনেক কমে গেছে, এর প্রতিফলন আমাদের অর্থনীতি পড়বে। কারণ জার্মানিও, শুধু জার্মানি নয়, সারা পৃথিবীর বিভিন্ন দেশ যারা ধরুন আমরা দুটো পৃথিবীর উপর সেক্টরের উপর নির্ভর করছিলাম বেশি, একটি হচ্ছে আপনার রেমিটেন্স আর একটি হচ্ছে এই যে আমাদের গার্মেন্টস রেডিমেড গার্মেন্টস এক্সপোর্টিং, এই দুটো সামান্য অবশ্যই বার খাবে কিছুটা, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের আবার চাঙ্গা হতে হবে এই ব্যাপারেও করতে হবে। এবং তার চেয়ে আরেকটি বড় কথা হচ্ছে আমাদের বিচার রয়েছে, আমরা আপাতত কৃষিকে আবার আমাদের জড়িত হবে যাতে করে মানুষ কর্মসংস্থান করতে পারে এবং উৎপাদনমুখী কাজে নিজেকে জড়িয়ে তুলতে পারে। সেদিক থেকে আমার কাছে মনে হয় যে ধরুন বাংলাদেশ ব্যাংককে 30,000 টাকা প্রিন্ট করার অনুমোদন দেওয়া হয়েছে, এটা আমার কাছে মনে হয় এটা মুদ্রাস্ফীতি সৃষ্টি করবে বলে হয়তো অনেকে চিন্তা করতে পারেন, কিন্তু এটা যদি উপযুক্ত হয় বলবো মুদ্রাস্ফীতি না হয় এটা কর্মক্ষমতা বাড়াবার উৎপাদনমুখী করে দেওয়ার একটা চরমভাবে এটা সহায়ক হতে হবে। আমরা বিশ্ব ব্যাংক থেকে এবং যে সহায়তা আশ্বাস পেয়েছি তা সেটা ভালো, এবং আমরা যে এজেন্সি যে সংস্থা সৃষ্টি হয়েছে বিল গেটসের যে আপনার যে এই ব্যাপারে যে ফান্ড তৈরি করা হয়েছে সেখান থেকে আমরা অনুদান পেতে পারি। কিন্তু একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, এই যে আমরা শুরু করবো নতুন করে শুরু হবে, সেখানে অন্যান্য ফ্যাক্টরদের দিকে আমাদের নজর রাখতে হবে। ধরুন আমাদের যে যাকে বলা যায় এনভায়রনমেন্ট, আমাদের যে ক্লাইমেট চেঞ্জের জন্য যা সৃষ্টি হতে হবে সে ব্যাপারে আমাদের নজর রাখতে হবে। আজকে আমরা হয়তো চিন্তা করছি আজকে ঢাকার বাতাস মুক্ত রয়েছে, বাংলাদেশের বাতাস মুক্ত আছে, অক্সিজেন রয়েছে, পাখির কোনো কাকলি আমরা শুনতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি সবুজ আরো সবুজ হয়ে উঠেছে, কিন্তু আনন্দের ব্যাপার, কিন্তু এটা হচ্ছে ফর দ্য রং রিজন, ইন দ্য সেন্স যে আমাদের এখানে কার্যক্রম হচ্ছে না বলি, কার্যক্রম যখন শুরু হবে তখনও কিন্তু আমাদের নজর রাখতে হবে এই যে প্রাকৃতিক যে ব্যালেন্সের সৃষ্টি হচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমরা কিভাবে সুরক্ষা করতে পারি সেদিকে আমাদের নজর রাখতে হবে। কিন্তু আসলে একটা সুসংগতবাদে জাতিকে এবার রেসপন্ড করতে হচ্ছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে যদি যেটা যেটা মাননীয় প্রধানমন্ত্রী যে যেসব নির্দেশ এবং যেসব কথাগুলো বলেছেন সেগুলো অত্যন্ত উপযোগী হয়েছে বলে আমার মনে হয়। কিন্তু এবারে যে যারা রয়েছেন আপনার যারা এটাকে প্রয়োগ করছেন তাদের সজাগ থাকতে হবে। আমরা দুর্ভাগ্যভাবে লক্ষ্য করেছি যে ইভেন আপনার প্রণোদনার ব্যাপারে বা এই যে যে যারা ত্রাণ বিতরণের ব্যাপারেও যথেষ্ট রকম একটা দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি। অনেক
যে নির্বাচিত প্রতিনিধিকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়, অ্যাকশনগুলো আরো দৃষ্টান্তমূলক ভাবে নিতে হবে, যাতে দুর্নীতির, এমনকি স্বাস্থ্য খাতে আমরা লক্ষ্য করেছি দুর্নীতি শুরু হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে ধরাও পড়েছে। এগুলোকে আমাদের সম্পূর্ণভাবে একটা জিরো টলারেন্স, যেটা প্রধানমন্ত্রী বারবার বলেছেন, সেই জিরো টলারেন্স নিয়ে এগোতে হবে। শুধু যে তাদের আইডেন্টিফাই করা হবে না, তাদের দৃষ্টান্তমূলক শিক্ষা দিতে হবে, যাতে করে এ ব্যাপারে এই দুর্নীতি, এমনি আমরা রয়েছি বলার উপর খাড়ার ঘা, তার উপর আর সহ্য করা যেতে পারে না। কিন্তু আমাদের যে লক্ষ্য একটাই রাখতে, এবং শিক্ষার কথা গুরুত্ব দিয়েছে। আমি ভালোভাবে কথাগুলো শুনতে পারিনি, কিন্তু কিছু দু একটি কথা ভেসে এসছে। মোহাম্মদ আলী সাহেব বলেছেন, প্রফেসর আব্দুল আদনান চৌধুরী সাহেব বলেছেন যে শিক্ষার ব্যাপারে একটা গুরুত্ব দিতে হবে, যাতে শিক্ষাটা এবার মানুষকে, যে শিক্ষা আমাকে শুধু কর্মমুখী নয়, কর্মতৎপরতা বাড়াতে পারে, আমাকে উৎপাদনশীল করে তুলতে পারে, সেদিকেই আমাদের নজর থাকতে হবে। বাইরে ডেবিটে তো পরবর্তীকালে যেতে পারে, সে সন্দেহ। আমাদের অনেকেই যারা ফেরত এসছেন, তারা ওদেরকেই হয়তো তাদের আগের কাজে ফিরে যেতে পারবেন না, সেটা একটা দেখা যেতে পারে। এবং আমাদের কোনো কোনো সেক্টরে হয়তো উৎপাদন সাময়িককালের জন্য বন্ধ হতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে যারা ধরুন বিদেশি রেখে এসছেন, তারা কি করে তাদের কর্ম তৎপরতা আগের মতো চালিয়ে যেতে পারে। শুধু আগের মতো আমি কেন বলবো, আমি হচ্ছে ভালো শিক্ষা পেয়েছি, সেই শিক্ষাকে আমরা কাজে লাগিয়ে আমরা ধরুন সত্যি বলতে কি যে এই ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা কিন্তু বাংলাদেশ করেছে, এবং এভরি সিচুয়েশন আমাদের নতুন নিজের সৃষ্টি করে। এন্ড ইন লাইফ উই নো মোর থ্রু ডিস্ট্রেস, মোর থ্রু মিস্টেকস দেন থ্রু উইজডম। আমাদের যে ডিস্ট্রেসের মধ্য থেকে আমরা শিখতে পেরেছি বা পারছি বলে আমার ধারণা হচ্ছে আমরা দেশকে আরো কর্মতৎপর করে তুলতে চাই, দেশের চাহিদার সৃষ্টি করতে চাই, যাতে করে এই চাহিদা মেটাবার জন্য উৎপাদন হতে পারে, এবং কর্মসংস্থান হতে পারে, কর্মসংস্থান অর্থনৈতিক ক্ষেত্রে একটা চাঞ্চল্য সৃষ্টি করতে পারে, একটা একটা কর্মযোগ সৃষ্টি করতে পারে। এবং আমার কাছে মনে হয় অর্থনৈতিক মন্দা এভাবেই আমরা কাটিয়ে উঠতে পারবো। কিন্তু ইটস এ লং হোল্ড ব্যাপার, অনেক দীর্ঘকালীন ব্যাপার করতে যাবে। এটা একটা কোনো একটা টোটকা, এটা কোনো সলিউশন বা শব্দে এটা কোনো কাজ হবে না। এবং এর জন্য প্রত্যেকটি ক্ষেত্রে একটা সমন্বিত এক্সিকিউশনের ক্ষেত্রে যেমন ভাবে আমি মনে করি একটা সেন্ট্রাল মনিটরিং সেল থেকে এটাকে করার প্রয়োজন হবে, তেমনি ভাবে এই বিভিন্ন নীতিগুলো যাতে সমন্বিত উপায়ে প্রয়োগ করা যাচ্ছে সে ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। এই সারা পৃথিবীতে এটা পড়েছে, কিন্তু এর সঙ্গে সঙ্গে আমাদের ঘাবড়ে গেলে চলবে না। আমার কাছে মনে হয় এই যখন সর্বজনীন ব্যবহার করেছে, এই সর্বজনীনতার ভেতরেও এককভাবে আমরা অনেক দূর এগিয়ে পারি। এটা আমাদের মনে করতে পারি যথেষ্ট আত্মতুষ্টির সঙ্গে। এই যে বান কি মুন করেছিলেন বাংলাদেশের যে অগ্রগতি খাতে রোল মডেল ডেভেলপমেন্ট, উন্নয়নের একটা রোল মডেল হিসেবে আখ্যায়িত করেছিলেন। তিনি যে বিনা কারণে করেছেন তা তো নয়, এখানে যথেষ্ট কারণ ছিল। এবং সেটা যেভাবে আমরা সেই দুর্যোগের মোকাবেলা করেছি, যথেষ্ট বলা যেতে পারে, বর্তমানেও এই দুর্যোগের মোকাবেলা আমরা নিশ্চয়ই করব। এটা দুটো দিক থেকে করোনা ভাইরাস তাকে এটি যে প্রাদুর্ভাব, এটাই যথেষ্ট নিয়ন্ত্রণে রাখতে হবে। এটা কিন্তু একটা বড় কথা। আমরা সবাই যদি মরে যাই তাহলে অর্থনীতি কার্যত হবে। এটাকে খেয়াল রাখতে হবে যে এই প্রাদুর্ভাবটাকে আমাদের অত্যন্ত সচেতনতার সঙ্গে, সাবধানতার সঙ্গে আমাদের রক্ষা করতে হবে, এবং এটাকে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে। এটাকে নিয়ন্ত্রণের মধ্যে যদি আমরা না নিয়ে আসতে পারি, তা আমাদের কর্মতৎপরতা হতে পারে না, আমাদের কোনো প্রোডাকশন হবে না, আমাদের ইন্ডাস্ট্রিজ রান করবে না, সামাজিক ক্ষেত্রে বিপর্যয় দেখা যাবে, আমাদের যেসব যে সার্ভিসেস ইন্ডাস্ট্রিজ আছে সেগুলো কর্মহীন হয়ে পড়বে। সুতরাং এই ব্যাপারে আমাদের রাখতে হবে যে হ্যাঁ, আমাদের কাজ করতে হবে, কাজে যেতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে করলে চলবে না। এই সুরক্ষা, আত্মসুরক্ষা, সমাজ সুরক্ষা, এই করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করা, এটা আমাদের একটা প্রধান এবং প্রথম কর্তব্য হিসেবে দেখা যাবে। এবং একটা সংশ্লিষ্ট থাকবেন, তাদের মনে রাখতে হবে এটা একটা সমন্বিত উদ্যোগ, একটাকে ছেড়ে আরেকটা জিনিস হতে পারে না। এই সমন্বিত উদ্যোগকে যদি আমরা সফল করে তুলতে পারি, আমার মনে হয় দুর্যোগ, এই যে আপনার মহামন্দা আমি বলবো যে সম্মুখীন আমরা হতে যাচ্ছি, এই অর্থনৈতিক ক্ষেত্রে যে বিপর্যয়ের সৃষ্টি হতে পারে, তা আমরা রুখে দাঁড়াতে পারবো। এবং তুলনামূলক ভাবে আমার কাছে বাংলাদেশ ফেয়ার বেটার, কিন্তু দুর্যোগের মোকাবেলা সবসময় করে এসেছি, অদ্ভুত ব্যাপার। আমি লক্ষ্য আমার জীবনে আমি
লক্ষ্য করেছি বিভিন্ন, এটা আমি শুধু করোনা দুর্যোগের কথা বলছি না, আপনারা চিন্তা করে দেখেন বানের, সাইক্লোনের, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময়, রাজনৈতিক দুর্যোগের সময়, সব ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশ একটা চমৎকার একটা ভূমিকা পালন করতে পেরেছে। এবং আমরা যদি উদ্দীপিত হতে পারি, এবং উদ্দীপিত হওয়ার আমাদের যথেষ্ট সুযোগ রয়েছে, কারণও রয়েছে, আমরা যদি সমন্বিতভাবে কাজ করতে পারি, তাহলে আমার কাছে মনে হচ্ছে, আমি একটা আশার বাণী ধ্বনিত করতে চাই যে হ্যাঁ, এই দুর্যোগের মোকাবেলা আমরা তুলনামূলকভাবে ভালো করে তুলব। এবং এটা আমাদের সবচেয়ে মনে রাখতে হবে যে এই ব্যাপারে সমন্বিত উদ্যোগ এই সবচেয়ে বেশি কাম্য। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেকগুলো বিষয় আপনি কারো কথা জি স্যার, আমি আপনার কাছে আবার জি স্যার শুনতে পাচ্ছি। আমার কথা কি শুনতে পাচ্ছেন স্যার? আমি আমার কথাই শুনতে পাচ্ছি না। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি স্যার, আপনার কথা আমরা শুনেছি, কিন্তু আপনি অনেকগুলো আপনার কথা শুনেছি আমরা। জি স্যার, আমরা we can hear you well sir, thank you so much sir। আপনি অনেকগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবতারণ করেছেন। আপনি বলেছেন যে এই কোভিড সিচুয়েশনে বা প্যান্ডেমিক সিচুয়েশনে প্রোডাক্টিভিটি যদি আমরা চাপ পড়বে, তো তার জন্য আমাদের যে রাজস্ব আদায়টাকে, আগামী বাজেটের রাজস্ব আদায়কে যেটা আমরা সেটা ভালোভাবে হতে পারে, টার্গেট যতদূর সম্ভব অ্যাচিভড হতে পারে, আহরিত হতে পারে, সেদিকেও আমাদের যথেষ্ট নজর রাখতে হবে। কিন্তু এর সঙ্গে সঙ্গে আরো একটি, সেটা যে খুব যে স্বল্পমেয়াদী তা শিক্ষার ব্যাপার যে গুরুত্ব দিচ্ছেন, আমার কাছে মনে হয় চৌধুরী এবং মোহাম্মদ আলী সাহেবও এই সময় একটা আলোকপাত করেছেন বলে আমার ধারণা। দু একটা ছাড়া শব্দ আমি শুনেছি, তো রাখতে হবে। কারণ এই যে আমাদের যে শিক্ষিত যুব সমাজ গড়ে উঠছে বা গড়ে তুলছে, এই জেনারেশন, এই যে বছর করছে, তাদেরও মুখী করে রাখতে হবে এবং তাদের আমরা বিচ্ছিন্ন করে রাখতে চলবে না। এবং ভবিষ্যতেও এটা শেষ হয়ে যাচ্ছে না, এর যে ফলাফল এটা 1 বছর 2 বছর 3 বছর গড়িয়ে আরো ভবিষ্যতে কিন্তু থাকবে। আমাদের সে ব্যাপারেও সচেতন থাকতে হবে। এটা 1 বছরই শেষ হয়ে যাচ্ছে না, এই বাজেটেই শেষ হয়ে যাচ্ছে না, এই ডিসেম্বরে এটা শেষ হচ্ছে না। এটার যে রিয়াকশন, এটা যে আপনার প্রতিক্রিয়া, এটার যে আপনার ফলাফল, এটা কিন্তু চলতেই থাকবে, বছর থাকবে এটা। এবং তার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। এবং এই অবস্থা থেকে আমরা যে সবচেয়ে ভালো রকম একটা আমরা ইল্ড করতে পারি, আমরা নিয়ে আসতে পারি, ছিনিয়ে নিয়ে আসতে পারি, সেটাই আমাদের উদ্যোগী হতে হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি অনেকগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবতারণ করেছেন। বিশেষ করে আপনি বলেছেন যে আমাদের প্রোডাক্টিভিটি যদি আমরা চালিয়ে না যাই, তাহলে আমাদের অর্থনীতি থুবড়ে পড়বে এবং আমরা উঠে দাঁড়াতে পারবো না। সেই জন্য আমাদেরকে যেমন আত্মসুরক্ষার প্রয়োজন আছে, সমানভাবে আমাদের কাজও চালিয়ে যেতে হবে। এটি যদি খুব মোটা দাগে বলি, না হলে আমরা যদি বসে থাকি বাসায়, তাহলে আমাদের প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, আমাদের জীবনের যে চালিকা শক্তি সেটি বন্ধ হয়ে যাবে। অর্থনীতি হচ্ছে চালিকা শক্তিকে ব্লাড, যে কোনো জাতির জন্য বা আমাদের পুরো বিশ্ব ব্যবস্থা এই কোভিড-19 সিচুয়েশন বা প্যান্ডেমিক সিচুয়েশন টোটাল বিশ্ব অর্থনীতিকে একটি বড় রকমের শেক বা ধাক্কা দিয়েছে। সেই রকম অবস্থায় আমাদেরকে যদি উঠে দাঁড়াতে হয়, তাহলে একটি মোকাবেলা করতে হবে এবং আমাদেরকে যদি কমব্যাট করতে হয়, তাহলে আমাদের আত্মসুরক্ষা নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। সেই বিষয়ে আমি এখন আসতে চাই, আপনি শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন, সেই শিক্ষা ব্যবস্থা আমি এখন ফিরে আসতে চাই। প্রফেসর ডক্টর আব্দুল হান্নান চৌধুরী, তিনি একটু আগে অনেক কিছু বলেছেন। এবং এই শিক্ষা ব্যবস্থা যদি আমরা চালিয়ে নিতে না পারি, এই প্যান্ডেমিক সিচুয়েশন বা এই কোভিড-19 যদি আমাদেরকে একেবারে থামিয়ে দেয় সবকিছু, তাহলে আমরা কিন্তু একটা জায়গায় স্ট্যাগন্যান্ট হয়ে যাব। সেই রকম অবস্থায় প্রফেসর চৌধুরীর কাছে আমি জানতে চাই একজন শিক্ষাবিদ হিসেবে, যে আমাদের এই শিক্ষার্থীরা কিভাবে লেখাপড়া করবে। অনেকে দেখা যায় যে ফিজিক্যালি ক্লাসে যেতে পারছে না, সেই রকম অবস্থায় এটি কিভাবে আমরা ম্যানেজ করব বা ট্যাকেল করব। এবং সরকারের একটি নীতি থাকতে হবে যে শিক্ষা ব্যবস্থাকে সামনে নিয়ে যাবার জন্য। তাদের অলরেডি অনেকগুলো প্রণোদনা প্যাকেজ মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। তো আমি প্রফেসর চৌধুরীর কাছে আমি জানতে চাইবো যে আপনি কি মনে করেন একজন শিক্ষাবিদ হিসেবে এটি সুচারুরূপে চালিয়ে যাওয়ার জন্য কি কি করা যেতে পারে? ধন্যবাদ আবারও। প্রথমত আমার পূর্ববর্তী দুইজন বক্তাই মোহাম্মদ আলী এবং এনাম আহমেদ চৌধুরী, ওনারা দুজনই কিন্তু দুটো অনেকগুলো ইম্পর্টেন্ট কথা বলেছে।
তার সেটা আমি পরে আসতেছি। প্রথমে আমি একটু শিক্ষা খাতে বলি, কারণ আমি এর আগে যখন শেষ করেছিলাম তখন আমি বলেছিলাম যে বাংলাদেশ ডিজিটাল টেকনোলজিতে অথবা টেকনোলজির অ্যাডভান্টেজটা নেওয়ার যে জায়গাটা, যে সুযোগটা আমাদের ছিল, সেটা আমরা ওইটুক নিতে পারিনি। কারণ আমাদের দেশে এটা ক্লিয়ারলি এই সময়ে এসে আমরা প্রতীয়মান হয়েছে যে এখনো ডিজিটাল ডিভাইড আছে, যেটা আমরা বিশ্ববিদ্যালয় চালাতে গিয়ে দেখেছি যে গত সেমিস্টারে আপনারা জানেন সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানই, বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা সরকারি বিশ্ববিদ্যালয়গুলো যখন সেমিস্টার চালাচ্ছিল তখন প্রায় অর্ধ সেমিস্টারের মিড টার্মের পরেই কিন্তু আমাদেরকে লকডাউনে চলে যেতে হয়। এবং আমরা যারা প্রায় 150টা প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং সরকারি বিশ্ববিদ্যালয় মিলে একটা স্থবির অবস্থায় চলে আসে। কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেগুলো একটু অগ্রগামী বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্ববিদ্যালয় সহ আমরা সবাই কিন্তু চেষ্টা করেছি সাথে সাথে, কারণ আমরা এর আগেই লকডাউনের অবস্থা বুঝতে পেরেই আমরা কিন্তু ডিজিটাল টেকনোলজির মাধ্যমে আমাদের শিক্ষা কার্যক্রম অনেকটা অনলাইন ডিস্টেন্স মেজার থেকে অফশোর হিসাবে আমরা কিন্তু চালিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করি আমাদের পক্ষ থেকে। কিন্তু এটা করতে গিয়ে আমরা নানান বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যখন কমিউনিকেট করলাম, তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের এখনো যে প্রান্তিক গোষ্ঠী ছাত্ররা আছে, গ্রামে গঞ্জে যারা ছড়িয়ে পড়েছে, তাদের নেটওয়ার্ক বিভ্রাট, অথবা ইলেকট্রিসিটির কানেক্টিভিটির জন্য, অথবা একটা ল্যাপটপ নাই, অথবা একটা স্মার্টফোনের নাই বলে তারা কিন্তু অনেকেই এই ডিজিটালি বা অনলাইনের মাধ্যমে আমরা যে লেকচারগুলো দিয়েছি সেগুলো অনেকে অনেক অংশে কিন্তু ব্যাহত হয়েছে। মোহাম্মদ আলী সাহেব ঠিকই বলেছেন যে আমাদের আগামী প্রজন্মের বা জব সিকার্স বা যারাই আমাদের এমপ্লয়মেন্ট সেক্টরে আসবে, তাদেরকে কিন্তু আমাদের প্রকৃত শিক্ষা দিয়ে কিন্তু জব সেক্টরের জন্য কিন্তু প্রস্তুত করতে হবে। সেক্ষেত্রে এনাম আহমেদ চৌধুরীও কিন্তু এমফেসিস করেছেন যে আমাদের প্রোডাক্টিভিটি, এমপ্লয়াবিলিটি এবং এই জায়গাগুলোতে আমাদেরকে কিন্তু গুরুত্ব দিতে হবে। আমরা জানি যে বৈশ্বিক এই প্যান্ডেমিকের কারণে সার্বিকভাবে সারা পৃথিবীর অর্থনীতি আজকে বিপর্যস্ত, এবং সেখানে আমরা সবাই, মোহাম্মদ আলী সাহেবও বলেছেন যে আমি যে বলেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বা 1930-এর পরে এই ধরনের একটা বিপর্যয় কিন্তু সামগ্রিকভাবে সারা বিশ্বে আসে নাই। সেখানে আমরা যদি ওই সময়কার জায়গা থেকে লার্নিংটা নিয়ে থাকি, সেই লার্নিং এর কথা উনি মার্কিন যুক্তরাষ্ট্রে কি হয়েছে, কেনিজিয়ান অ্যাপ্রোচ অথবা অন্য অ্যাপ্রোচে মানুষকে টাকা ফানেল করা, যে বটম পিরামিড অফ দ্য পিপল, যাদের পারচেজিং পাওয়ার ক্রিয়েট করতে হবে, সেই জায়গাটাতে বাংলাদেশের মানি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সেই জায়গাটাকে চিন্তা করতে হবে, যাতে করে আমাদের বৃহৎ জনগোষ্ঠী তাদের পারচেজিং পাওয়ারে কোনো ধরনের এফেক্ট না হয়। পারচেজিং পাওয়ারে যদি এফেক্ট না হয়, তাহলে কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটিসটা কিন্তু আবার রিভাইভ করবে। এবং সেই জায়গাতে যখন মোহাম্মদ আলী ভাই বলেছেন যে ব্যাংকগুলো শুধুমাত্র তাদের ক্লায়েন্টকে দিবে তারা টাকা বিভিন্ন ভাবে, কিন্তু তাদেরকে প্রান্তিক গোষ্ঠীর কথা চিন্তা করতে হবে, যে যারা ছোট ব্যবসা করে, স্মল এসএমই, অথবা একদম ছোট। উনি বলেছেন যে ওনার নিজের বক্তব্যে বলেছেন যে অর্থনীতির পার্টে কিন্তু ফেরিয়ালাও আছে এবং কৃষক আছে, এবং যারা ছোটখাটো ব্যবসা করে তাদেরকে আমাদেরকে অন্তর্ভুক্ত করে আমাদেরকে এই মানি সাইকেলের মধ্যে আনতে হবে। সুতরাং টাকা সাপ্লাইটা আমাদেরকে বটম পিরামিড থেকে যদি আমরা শুরু করি, তাহলে ইকোনমিক সাইকেলে কিন্তু সেটা রোল করবে ভালো। আমরা এবার দেখেছি কিন্তু বাংলাদেশের এগ্রি প্রোডাকশন কিন্তু এবার কম হয় নাই। বাংলাদেশের এগ্রি প্রোডাকশন কিন্তু ভালো প্রোডাকশনই হয়েছে, আমাদের ভেজিটেবল বলুন আর রাইস প্রোডাকশন বলুন, অন্য প্রোডাকশন বলুন। কিন্তু আমরা এই ক্রান্তিকালে লকডাউনের সময় আমরা দেখেছি যে আমাদের সাপ্লাই চেইনে সমস্যা হয়েছে। আমরা কৃষক মাঠে প্রোডাকশন করতে পেরেছে, কিন্তু সেই প্রোডাক্টটাকে ডিস্ট্রিবিউশন চ্যানেল যেহেতু আমাদের সঠিক ছিল না, সাপ্লাই চেইনটা যেহেতু সঠিক ছিল না, ডিজিটালি যেহেতু আমরা কানেক্ট করি নেই রুরাল মার্কেটারদেরকে এবং রুরাল প্রোডাকশন সাইডে, সে কারণে আমরা অনেক ভেজিটেবলস, অনেক ফিশিং প্রোডাক্ট অথবা আমাদের এগ্রি প্রোডাক্ট ওভারঅল, সেটাকে আমরা ঢাকা শহরে অথবা যারা পারচেজ করবে রিয়েল গ্রাহকদের কাছে সাপ্লাই চেইনে আনতে পারিনি। সেক্ষেত্রে আমাদের কৃষকরা বঞ্চিত হয়েছে, সেক্ষেত্রে আমাদের প্রান্তিক গোষ্ঠীর যারা প্রডিউস করে তারা বঞ্চিত হয়েছে, এবং এটা এক ধরনের ডিমোরালাইজ জিনিস। যদি আমরা দেখি যে যারা প্রোডাকশন করে তারা
বঞ্চিত হয় তাদের রাইট প্রাইস পাওয়া থেকে। যখন প্রোডাকশনটা হাতে এসছে, আমাদের অনেক ফ্রুট এসেছিল, আম এসছিল, আমাদের অনেক কিছু এসছে, আমাদের কয়েক কোটি টাকার লিচি এসছিল, কিন্তু আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেলে কিন্তু আমাদের সমস্যা হয়েছে। এখন যদিও কিছুটা ডিস্ট্রিবিউশন চ্যানেল খুলেছেন, কিন্তু আমাদেরকে বুঝতে হবে এই করোনা ক্রান্তিকালে আমাদেরকে কিছু শিক্ষা নিতে হবে। সেই শিক্ষাটা হচ্ছে বাংলাদেশ, যে কারণে আমি যেখানে আগে বলাটা স্টপ করেছিলাম যে আমরা ডিজিটাল বাংলাদেশের যে স্লোগান নিয়ে কাজ করছি, আমাদের আইসিটি মিনিস্ট্রি অথবা সকল মিনিস্ট্রি তাদেরকে বুঝতে হবে ডিজিটাল ইয়েতে আমরা কানেক্টিভিটি করব এবং ডেটাবেস ক্রিয়েট করব। সেই ডেটাবেস অনুযায়ী আমরা ব্যবসা বাণিজ্য শিক্ষা সমস্ত কিছু দেওয়ার একটা চেষ্টা আমরা করব। এখন বাংলাদেশের শিক্ষা খাতে আপনি দেখুন, ইউজিসি বলুন, মিনিস্ট্রি অফ এডুকেশন বলুন, তারা কিন্তু এখন পর্যন্ত যদিও বলছে যে ডিজিটালি কানেক্ট করার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাদের সাপোর্ট দিবেন, কিন্তু ওনারা এখনো সেটা দ্রুত গতিতে করেন নাই। আমাদের কিন্তু আগামী একটা সেমিস্টার কিন্তু জুলাই মাসে শুরু হয়ে যাবে। সেই জায়গাটাতে আমাদেরকে ডিজিটালি কানেক্ট করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অথবা আন্তরিক ধন্যবাদ জানাতে চাচ্ছি জি, তো আমাদেরকে এটা আয়োজন করার জন্য। তো আমি যেটা বলতাম যে আমি ভালো কিছু শুনতে পাইনি, কিছু বস্তু শুনতে পাইনি, যা আমার যে কথা বলেছি তা শুনেছেন তা বুঝতে পারিনি। তো এই আমি সমর্থন জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং আমি আশা করছি যে এটা বজায় থাকবে। জি জি জি, আমি সেটাই বলছি যে আমাদের কিন্তু বুঝতে হবে যে বাংলাদেশে এই কোভিড কিন্তু হঠাৎ করে চলে যাবে না, এবং কোভিডটাকে নিয়ন্ত্রণ করতে হবে, যেটা এনাম আহমেদ চৌধুরী খুবই এমফেসিস করেছেন। এবং স্বাস্থ্য খাতে আমাদের যে ব্যর্থতাটা সেটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়েছে, এবার পরিষ্কার হয়েছে যে আমাদের এখানে সিরিয়াস ব্যর্থতা আছে। এই রাষ্ট্রের স্বাস্থ্য খাতের সিরিয়াস ব্যর্থতার জন্য আজকে আমরা কোভিড পর্যবিত একটা রাষ্ট্র, যেটা আপনি গত সপ্তাহে দি ইকোনমিক্স পত্রিকায় বাংলাদেশকে এমফেসিস করে বলেছে যে বাংলাদেশে তাদের হিসাবে 7.5 লক্ষ রোগী কোভিড আক্রান্ত, কিন্তু আমরা এখন পর্যন্ত 66,000 আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। তাহলে টেস্টিং সাইডে আমাদের সমস্যা আছে, আর টেস্টিং না করতে পারলে এই ধরনের আক্রান্ত রোগীরা তারা কিন্তু কোনো হসপিটালে যেতে পারছে না, গ্রামে গঞ্জে প্রান্তিক জায়গায় কিন্তু চিকিৎসার সেই ব্যবস্থা নেই। সে কারণে আমাদের উচিত হবে যে টেস্টিংটা বাড়িয়ে দিয়ে এবং এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আরো ব্যাপকভাবে চেষ্টা করা। কোভিডকে নিয়ে আমাদেরকে বাঁচতে হবে, কোভিডকে নিয়ে কিন্তু আমাদের আগামী অন্তত 6 মাস 1 বছর চলতে হবে। সেটা আমরা নিজেরা সেফটি মেজার নিয়ে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস এবং শিক্ষা কার্যক্রম চালিয়ে যাব। আমি যেই জায়গাটায় গুরুত্ব দিতে চাচ্ছি, এখন শিক্ষা কার্যক্রম চালাতে গেলে আমাদের যে প্রতিবন্ধকতা, সেখানে সরকারকে একটু নজর দিতে হবে, এবং নজর দিতে হবে এই কারণে যে আমাদের একটা বৃহৎ জনগোষ্ঠী সবসময় কিন্তু শিক্ষা ক্ষেত্রে আছে, এবং এদেরকে আমরা শিক্ষাদান করি এবং আমরা ভালোভাবে চেষ্টা করছি যে ওদেরকে আমরা যে শিক্ষা দেওয়ার জন্য ডিজিটাল পদ্ধতিতে কারিকুলাম এবং করব। আমাদের কিন্তু বাংলাদেশ এখনো সেই ধরনের সিস্টেম অ্যাডাপ্ট করেনি, যেটা ইউজিসি বা শিক্ষা মন্ত্রণালয় ভালোভাবেই করতে পারতো। আমরা নিজেরা কিন্তু নিজেদের সিস্টেমগুলো ডেভেলপ করে আমাদের কার্যক্রম চালাচ্ছি, এবং আমরা আশা করি যে আগামী সেমিস্টারে আমরা গত সেমিস্টারের চেয়েও ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো ডিজিটালি আমাদের শিক্ষা ব্যবস্থা। কিন্তু তারপরে আপনাকে বুঝতে হবে শিক্ষা সবসময় কিন্তু অনলাইন বা ডিস্টেন্স মেজার দিয়ে পুরোভাবে কিন্তু করা যায় না, কারণ আমাদের কিন্তু সায়েন্সের ল্যাব ক্লাসগুলো, ডিজাইন আর্কিটেকচার ও ডিজাইন ক্লাসগুলো এবং ইঞ্জিনিয়ারিং এর ল্যাব ক্লাসগুলো কিন্তু ইন্টারাপ্টেড বা ডিসরাপশনে পড়ছে। সেই জায়গায় আমাদেরকে প্রকৃত হিউম্যান রিসোর্স তৈরি করতে গেলে সেই ধরনের টেকনোলজি ব্যবহার করে এই শিক্ষাগুলো দিতে গেলে আমাদেরকে সেই ধরনের বাজেট বা দিতে হবে। তা আমি আজকে দেখছি যে গ্লোবালি ব্লুমবার্গ ইকোনমিক্স কিন্তু বলেছে সারা পৃথিবীর জিডিপি কিন্তু অনেকটা জিরোর দিকে চলে যাওয়ার চান্স আছে। সেক্ষেত্রে বাংলাদেশ, আমি বলবো যদি বাংলাদেশকে আমরা আইসোলেট করি, বাংলাদেশ ঠিকই ইনশাল্লাহ ভালো করবে, এই কারণে যে বাংলাদেশের কনসিস্টেন্ট গ্রোথ আছে, আমাদের মানে 7% উপরে জিডিপি গ্রোথ আছে বেশ কয়েক বছর,
আমরা একটা ডেভেলপিং নেশনের দিকে যাচ্ছি, কিন্তু আমরা কিন্তু কোনোভাবে এটা ছাড়লে হবে না যে আমাদের একদিকে ইনভেস্টমেন্ট আনতে হবে আমাদের প্রোডাকশন সাইডকে ঠিক রাখার জন্য, অন্যদিকে আমাদের ফরেন লেবারাররা যেন বাংলাদেশে ফেরত না চলে আসে সেজন্য রাষ্ট্রকে তার বৈদেশিক এমবাসিগুলোর মাধ্যমে পারসু করতে হবে যে আমাদের ওই এমপ্লয়মেন্ট সেক্টরে যেন আঘাত না হয়, এবং আমরা যেন বিদেশ থেকে যেন আমাদের লেবারাররা থাউজেন্ডস অফ অথবা লক্ষ লক্ষ লেবার যেন ফেরত না চলে আসে, তাহলে আমাদের কিন্তু একটা ইকোনমিক ইম্প্যাক্ট বাংলাদেশে হবে ফরেন কারেন্সিতে, সেটা আগামী দিনে বোঝা যাবে। আর মোহাম্মদ আলী সাহেব যেটা বলছেন যে ওনারা ব্যাংকিং চ্যানেল থেকে বিভিন্ন সেক্টরকে আইডেন্টিফাই করে ফান্ডিং করা, এবং সর্বোপরি আমি বলবো যে পারচেজিং পাওয়ারে যেন আঘাত না আসে সেজন্য মানি ডিস্ট্রিবিউশনটা এমন ভাবে করতে হবে যেটা প্রণোদনা হোক অথবা উৎপাদন বাড়ানোর জন্য আর্থিক সহায়তা হোক, সেটাকে একদম প্রান্তিক পর্যায়ে দিতে হবে। আর ডিজিটালি এই বাংলাদেশকে কানেক্ট করার জন্য শুধু স্টুডেন্ট নয়, আমাদের দেশের এমপ্লয়মেন্ট সেক্টরে যে সমস্ত লোক আছে, আমাদের মানে বটম পিরামিডে যে ডিজাস্টার প্রোন কান্ট্রিতে যারা এফেক্টেড হয় তাদেরকে ডেটাবেজের মধ্যে আরো আনতে হবে। আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 50 লক্ষ লোককে প্রায় বিশাল অঙ্কের টাকা, আমরা 2,500 টাকা করে ঈদের আগে তিনি ঠিকই পৌঁছে দিতে পেরেছেন একটা ডেটাবেজের মাধ্যমে, এবং সেটা মোবাইল টেকনোলজির মাধ্যমে টাকাটা চলে গিয়েছে। সেটা নিশ্চয়ই সেই প্রান্তিক পর্যায়ের মানুষকে এই ঈদের সময় একটা হেল্প করেছে, এবং এটা ওই টাকাগুলো কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটিসে বটম জায়গা থেকে সোসাইটির একদম গ্রাউন্ড থেকে ব্যবহৃত হয়ে আসছে, এবং সেটা রোল করবে। এবং এইভাবে আমরা যদি সেফটি নেটকে এবার বাজেটে এমফেসিস দেই, আমরা যদি হেলথ ইস্যুতে এবারকার বাজেটে এমফেসিস দেই, আমরা যদি এবারকার বাজেটে রেভিনিউ টার্গেট কমিয়েও কিন্তু রেভিনিউ কভারেজ যদি বাড়ায় দেই, এবং আমাদের যেই জায়গাগুলো ভালনারেবল সেই জায়গাতে এমফেসিস করতে হবে। আমাদের ট্রান্সপোর্টেশন সেক্টর সহ অন্যান্য অনেক সেক্টর কিন্তু হার্ড হিট হয়েছে, সেই জায়গাতেই কাজ করতে হবে। আর এমপ্লয়াবিলিটি বাড়ানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমি জানি যে একদিকে এখানে অনেকে কমেন্ট করেছেন মোহাম্মদ আলী ভাইয়ের কাছে যে কেন ব্যাংকিং সেক্টরে বা অন্যান্য সেক্টরে এখন ফায়ারিং হচ্ছে। ফায়ারিং হবে কারণ প্রতিটা ব্যবসা বাণিজ্য যারা রান করে তারা কিন্তু একটা ইকোনমিক মডেলে, সাস্টেনেবল একটা মডেলে তারা থাকার চেষ্টা করে যেন তারা লুজিং ইয়েতে না হয়। কিন্তু আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে সো দ্যাট এরা যে যেখানেই থাকুক বা নতুন ছাত্ররা, নতুন গ্রাজুয়েটরা তাদের জব সেক্টরে আসার সুযোগ থাকবে। বাংলাদেশে কিন্তু সরকারি, মোহাম্মদ আলী ভাই বলেছেন যে সরকারি এমপ্লয়াবিলিটি কিন্তু অত বড় না, আমাদের রাষ্ট্র যত বড় আমাদের গভর্নমেন্টের এমপ্লয়াবিলিটি জায়গাটা খুবই সীমিত। সুতরাং আমাদেরকে প্রাইভেট জায়গাটাতে সবসময় এমফেসিস করতে হবে এবং গুরুত্ব দিয়ে যেতে হবে যে আমরা এমপ্লয়মেন্ট যেন ক্রিয়েট করতে পারি। তো মোহাম্মদ আলী ভাইয়ের কাছ থেকে আবার শুনি কিছুটা, তাহলে উনি হয়তো আরো কিছু অ্যাড করবেন এবং ভালো হবে। থ্যাংক ইউ প্রফেসর চৌধুরী, আপনি অনেকগুলো বিষয় বলেছেন, বিশেষ করে এমপ্লয়মেন্ট জেনারেশন ইজ এ হিউজ টাস্ক ফর দি গভর্নমেন্ট, এবং আপনি আরেকটি কথা বলেছেন যে সমন্বিত যে এফার্ট সেটি দেওয়া হচ্ছে না বলে রিলিফ গুলো এগুলো আমরা দেখেছি ইতিমধ্যে যে ঠিক হ্যাপাজার্ডলি হয়েছে। সেই জন্য আমাদের এটি ইন্টিগ্রেটেড এফোর্ট, এবং এটি যত সমন্বিত ভাবে যদি এটা আমরা করতে পারতাম তাহলে আরো বেশি এফিশিয়েন্টলি এটা হ্যান্ডেল করতে পারতাম। যথার্থ কথা বলেছেন। আমি এখন ফিরে আসছি মোহাম্মদ আলী ভাই, তার অনেক গুরুমুগ্ধ ভক্ত যারা, তারা অনেকেই অনেক কমেন্ট করেছে, অনেকে আবার জানতে চেয়েছে যে প্রিমিয়ার ব্যাংক থেকে অনেকের চাকরি চলে গেছে, কন্ট্রাকচুয়াল যে কর্মী তাদের চাকরি অনেকের চলে গেছে, সে বিষয়ে কোশ্চেন এসেছে, তো অনেকগুলো এসেছে। সেই জন্য আমি মোহাম্মদ আলী ভাইয়ের কাছে আমি জানতে চাইবো যে আপনি একটু আগে বলেছেন ব্যাংকিং এর অনেকগুলো বিষয় নিয়ে আপনি বলেছেন, এখন আমি আপনার কাছে জানতে চাই যে এখন আমাদের গভর্নমেন্টের একটি প্রণোদনা প্যাকেজ আছে যে যারা স্মল বিজনেস এসএমই খাতে কিছু লোন দেওয়া হবে, এবং তারা কিভাবে নিজেরা সেলফ এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, ব্যাংক কিভাবে আরো বেশি সাপোর্টিভ হতে পারে, সেই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। থ্যাংক ইউ মাসুদ ভাই। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ চৌধুরী সাহেব এবং হান্নান ভাইকে। হান্নান ভাই যথার্থ অনেকগুলো কথা তুলে ধরেছেন, তার সূত্র ধরে আমি যে কথাটা বলতে চাচ্ছি, অ্যাকচুয়ালি এমপ্লয়মেন্ট জেনারেশন সাথে আমি একটা শব্দ যোগ করতে চাই, এঙ্গেজমেন্ট, অর্থাৎ এমপ্লয়মেন্ট অ্যান্ড এঙ্গেজমেন্ট। আমি যে কথা বারবার করে বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে মানুষের হাতে টাকা দিতে হবে। টাকা দেওয়ার জন্য আমি ইনক্লুসিভ ব্যাংকিং এর ক্ষেত্রে যে সমস্ত এমএসএমই, আমি মিডিয়াম স্মল মাইক্রো ফাইন্যান্সের কারণে
প্রত্যেকটা মানুষ কিভাবে জি। নিজেকে এমপ্লয়মেন্ট দিতে পারে, অন্য দুই পাঁচজনকে তার সাথে সম্পৃক্ত করে তাকে এমপ্লয়মেন্ট করে দিতে পারে, সেই কাজগুলো তারা যেন করে, যার ফলশ্রুতিতে এই যে ইনক্লুসিভ ব্যাংকিং এর ফলশ্রুতিতে বাংলাদেশে আপামর জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় এনে প্রত্যেকটা মানুষকে স্বাবলম্বী করার প্রয়াসই হচ্ছে যে অর্থনৈতিক সত্যিকারতে আমরা যেটা ইনক্লুসিভ ব্যাংকিং। সুতরাং সেই সেটারই সামনে রেখে প্রিমিয়ার ব্যাংক কাজ করে যাচ্ছে। প্রিমিয়ার ব্যাংকের বর্তমান যে সিচুয়েশনটা আমি আপনাকে একটু তুলে ধরার চেষ্টা করছি। প্রিমিয়ার ব্যাংক সবসময় যে সমস্ত উৎপাদনমুখী এমপ্লয়মেন্ট জেনারেশনমূলক যে সমস্ত কর্মকাণ্ড আছে কিন্তু সেখানে তারা ফাইন্যান্স করে, এবং সে অনুযায়ী আমাদের বর্তমানে যে সিচুয়েশনটা আসছে, আমরা এসএমই খাত থেকে বর্তমানে প্রায় 60% অফ দ্য টোটাল ল্যান্ডিং আওতায় নিয়ে এসেছি। আমরা চাই যে বড় বড় কর্পোরেট হাউসে শুধু লোন দিলে চলবে না, আমরা চাই ছোট ছোট যে ফেরিওয়ালা থেকে আরম্ভ করে ছোট যারা নিজেদেরকে সেভাবে এন্টারপ্রেনার হিসেবে গড়ে উঠতে চায় তাদেরকে নিয়ে সামনে এগিয়ে যেতে চায়, যাতে মানুষের পার্চেসিং পাওয়ার থাকে। পার্চেসিং পাওয়ার হচ্ছে মেইন নিয়ামক। আপনি যে ইফেক্টিভ ডিমান্ড যেটা কথা বলা হয়, ইফেক্টিভ ডিমান্ডের নিয়ম হচ্ছে পার্চেসিং পাওয়ার। সে পার্চেসিং পাওয়ার যদি হয় টাকা থাকতে হবে, টাকা করতে কাটবে, এদের ব্যবসা করতে কামাতে হবে অথবা তাকে চাকরি থেকে পেতে হবে, আইদার অফ দিস ওয়ে তাকে টাকাটা জমা আসতে হবে। সেই জন্য আমরা চাই এমপ্লয়মেন্ট জেনারেশনের পাশাপাশি এঙ্গেজমেন্টটাকে আমরা অনেক স্প্রেড করতে চাই, এবং তাকে লক্ষ্য রেখে প্রিমিয়ার ব্যাংক তার কাজ করে যাচ্ছে। যারা বলতে যে কন্ট্রাকচুয়াল এমপ্লয়ের কথা যে কথা আসছে সেটা মধ্যে তুলে ধরি আপনাকে, তাদেরটা কন্ট্রাকচুয়াল, কিন্তু কিছু পরিমাণ লোক যে কথা ছিল যে তারা যখন কাজ করবে তারা কাজ করলে টাকা পাবে, কাজ করলে টাকা পাবে না। বাট আপাতত যেহেতু তাদের যে কাজটা সেই কাজ যেহেতু রহিত আছে, তারা সেই কাজটা সেই জন্য আপাতত এটা হল করা হচ্ছে। এটা এমন না যে তাদেরকে বাদ দেওয়া হয়েছে এমন কথা না, যেহেতু তারা কাজ করলে পয়সা পায়, কাজ না করলে পায় না, এটা হচ্ছে অনেকটা একদম পার্ট টাইম একটা জবের মতো। সেই প্রেক্ষাপটে প্রিমিয়ার ব্যাংক তাদের যে কর্মকাণ্ড, তাদের যে ব্যাংকের যে কাজের পরিধি সেটা আরো বাড়িয়ে দিচ্ছে, এবং তারা আরো নতুন করে তাদের স্কোপ নিচ্ছে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের যে সমস্ত প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো কিভাবে সাকসেসফুল ইমপ্লিমেন্ট করতে পারে সেটার জন্য আমরাই প্রথমে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ ব্যাংকের সাথে সবগুলো এগ্রিমেন্ট আমরা অলরেডি এক্সিকিউট করেছি, এবং এক্সিকিউট করে সেগুলো এভেল করার জন্য আমরা আমাদের পর্যায়ে সমস্ত ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে কিভাবে তাদেরকে আমরা সেই প্রণোদনাগুলো দিয়ে অর্থনীতির চাকাটাকে সচল করতে পারি সেই কাজ আমরা করছি। আপনি জানেন অর্থনীতিকে সচল করতে গেলে ব্যাংক হচ্ছে এক বিরাট বাহন, কারণ ব্যাংক ছাড়া তো কোনো অর্থনীতি চলবে না। সুতরাং ব্যাংকগুলো তাদের যে পরিমাণ ক্যাপিটাল আছে, তাদের যে ডেপোজিট আছে, সেই ডেপোজিটগুলো নিয়ে মানুষেরকে যারা এমপ্লয়মেন্ট যারা কাজ করতে চায়, যারা ব্যবসা করতে চায়, যারা ইন্ডাস্ট্রি স্থাপন করতে চায়, তাদেরকে দিয়ে আমরা সামনে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছি। সুতরাং যে ছোটখাটো যে আমাদের যে কার্ডে যে কিছু ছেলেপেলে হয়তো যারা পার্ট টাইম কাজ করার ফলে তারা টাকা পায়, যে না করলে পায় না, সেটা এখন তো সেই সিচুয়েশনটা কোভিডের কারণে রুদ্ধ হয়ে গেছে। সেই জন্য যেহেতু ডিজিটাল পদ্ধতিতে তারা কাজ করতে পারছে না, সেই জন্য তারা টাকা পাচ্ছে না। এটা কিন্তু ছাড়াই যেটা অপব্যাখ্যা করা হচ্ছে, এটা মোটে ছাড়াই না। আমরা মনে করি যেটা মত দিবসের জন্য এটা হল করা হয়েছে। যখন আবার নতুন করে অর্থনীতি সচল হবে, ব্যাংকিং অবস্থা মানে স্বাভাবিক পর্যায়ে চলে আসবে, অটোমেটিকলি দে উইল বি গেটিং দেয়ার জব এগেইন। সেই প্রেক্ষাপটে এটা সাথে কোনো ইয়ে না। তো আমি যে কথাটা আমরা ব্যাংকিং সম্বন্ধে স্বাভাবিকভাবে বলতে চাচ্ছি সেটা হচ্ছে ব্যাংকিং মনিটারি পলিসির কারণে ব্যাংক কিন্তু যে সমস্ত সুযোগ সুবিধা পেয়েছে সে লিকুইডিটি মেনটেন করে তারা তাদের অবস্থানে আছে। কিন্তু আপনারা জানেন যে আমাদের যে 1 এপ্রিল থেকে যে হঠাৎ করে 9% যে একটা ইম্পোজিশন আসছিল, কিন্তু অনেক হাই কস্টের ফান্ড তো ব্যাংকের কাছে ছিল। সেই হাই কস্টের ফান্ডগুলো নিয়ে ব্যাংক যেহেতু সামনে এগিয়ে যেতে চাচ্ছে, ব্যাংকের পারিপার্শ্বিক সমস্ত কিছু চিন্তা ভাবনা করে যেন ব্যাংকটিকে তাকে সাস্টেইন করে, সেই জন্য ব্যাংক তাদের পলিসি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। যে গভর্নমেন্টের যে নির্ধারিত 9% সুদে যে ইনভেস্টমেন্ট করা, সেটাকে তারা ইমপ্লিমেন্ট করার জন্য তাদের পলিসি হিসেবে তারা গ্রহণ করেছে। কিন্তু আপনি জানেন যদি ব্যাংক যদি সত্যিকার অর্থে ধ্বংস হয়ে যায়, সুতরাং অর্থনীতির অটোমেটিক্যালি একটু কলাস হয়ে যাবে। তো সেই প্রেক্ষাপটে সবকিছু বিবেচনা করে ব্যাংকগুলো তাদের সমস্ত পোর্টফোলিও সাজাচ্ছে কিভাবে তারা সামনে এগিয়ে যাবে। আমরা এই জন্য হেলথ চেকের মাধ্যমে প্রত্যেকটা ব্যাংকের ব্রাঞ্চগুলোকে আমরা তাদের হেলথ চেক করতে বলছি, যে তোমার কস্ট বেনিফিট অ্যানালাইজ করে হাউ ইউল মুভ ফরওয়ার্ড দ্যাট ইউ উইল ডু, এবং সেই অনুযায়ী তারা করছে। এবং আমি মনে করি যে আমাদের এই প্রিপারেশনটা ইনশাআল্লাহ অনেক 2 বছর আগে থেকে শুরু হয়েছিল,
এবং যার ফলশ্রুতিতে এই হার্ট হিট সিচুয়েশনে প্রিমিয়ার ব্যাংক মোটেই কোন হার্ট হবে না, আমি বিশ্বাস করি সেটা। এবং প্রিমিয়ার ব্যাংক যেভাবে তাদের কর্মকাণ্ড ব্যাংকিং কর্মকাণ্ড পরিচালনা করতে, সেখানে বড় লোকের অর্থাৎ বড় কর্পোরেট ক্লায়েন্টদেরকে তারা টাকা দিচ্ছে না, তারা দিচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশন এবং প্রোডাক্টিভ সেক্টরে। আমাদের যে টোটাল আরএমজি সেক্টর আমাদের মেইন ফোকাস, আমাদের সত্যিকার অর্থে এসএমই সেক্টর আমাদের মেইন ফোকাস, আমাদের এগ্রিকালচার সেক্টর আমাদের মেইন ফোকাস। আমরা সেই ফোকাসগুলোকে সামনে রেখে আমাদের যে বিনিয়োগটা তাদের মাধ্যমে দিচ্ছি, যেন দেশের মধ্যে রিয়েল টার্মে রিয়েল অ্যাসেট ক্রিয়েট করা হয়। রিয়েল অ্যাসেট ক্রিয়েট করলে সত্যিকার অর্থে দেশের মধ্যে সাপ্লাই প্রবাহ বাড়বে। আমাদের নামাজ চৌধুরী সাহেব একটা কথা বলেছেন যে হয়তো ইনফ্লেশনের ব্যাপারে আপনি বলছেন, আমি ইনফ্লেশনের কথা বলতে গেলে বলছি যে এই সিচুয়েশনে আমাদের ইনফ্লেশনের কোনো স্কোপ নাই। বিকজ আপনি জানেন ইনফ্লেশনের মেন সূত্র হচ্ছে যে ফুড ফুয়েল অয়েল। আলহামদুলিল্লাহ বাংলাদেশ এখন সেই পর্যায়ে আছে, বাংলাদেশ সেলফ সাফিসিয়েন্ট ইন ফুড প্রোডাকশন, এবং বাংলাদেশ এখন এক্সপোর্টও করতে পারে। সুতরাং আমাদের সেখানে এটা নাই। আমাদের ফুয়েল, আপনি যদি বিশ্বের মধ্যে তেলের দাম কি হয়েছে আপনি জানেন, সেটা দিয়ে আমরা কিন্তু অনেক কিছু অফসেট করতে পারি। আমরা যদি সেটাকে যে মানে আমরা স্পেন্ড করতাম তেলের জন্য, সেই তেলটা যদি আমরা সত্যিকার অর্থে ফুয়েল এবং অয়েলের মধ্যে যদি আমরা এটা অন্য প্রভাবিত করতে পারি, এটা কিন্তু অর্থনীতির জন্য বিরাট ধরনের একটা ভালো কিছু বয়ান বলে আমি মনে করি। সুতরাং শারীরিকভাবে আমরা ব্যাংকিংয়ে যারা আছি, ব্যাংকিংয়ে আমরা চিন্তা ভাবনা করছি যে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, মানুষের ভাগ্য উন্নয়ন, কিন্তু মানুষকে তো তার স্বাস্থ্য দিতে হবে, মানুষকে তার স্বাস্থ্য দিয়ে তাকে বাঁচিয়ে রাখতে হবে। সে স্বাস্থ্যটাকে সত্যিকার ঝুঁকির রূপে রেখে কোনো কাজ করা যাবে না। কারণ স্বাস্থ্য ঝুঁকিতে থাকলে আপনার এমপ্লয়মেন্ট, আমরা যে ফান্ডিং করা আমরা করব, ইনভেস্টমেন্ট করব, সেটাও তো একটা বিরাট ধরনের ঝুঁকিতে থাকবে। সুতরাং এই ক্রেডিট রিস্কটা আমাদের জন্য বিরাট ধরনের একটা আমি বলবো যে থ্রেট হিসাবে কাজ করবে। সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে কোভিড-19 আমাদের একটা শিক্ষা দিয়ে যাচ্ছে যে আমরা যেন সত্যিকার অর্থে প্রপার জায়গায় প্রপারভাবে ফোকাস করি। আমাদের স্বাস্থ্য হচ্ছে মেইন, কারণ মানব সম্পদের জন্য দ্যাট ইজ দ্য মেইন অর্নামেন্ট। শিক্ষা মেইন, শিক্ষা আমাদের যেটা হবে। এটার সাথে আরেকটা জিনিস আমাদের কাছে আসছে, আমরা এখন বুঝেছি অফিস মানে ওয়ার্কিং এট হোম, ওয়ার্কিং ফ্রম হোম, এটার জন্য আমাদের যে নতুন ব্যবস্থা, আমাদের আর নতুন করে বড় বড় ব্রাঞ্চ করার দরকার নাই। আমাদের সত্যিকার অর্থে মানুষকে সেবা দিতে গেলে আমরা প্রত্যন্ত অঞ্চলে ছোট ছোট বুথ করেও আমরা এই ডিজিটাল পদ্ধতিতে মানুষকে সেবা দিতে পারি। আমরা বড় বড় কোনো ব্রাঞ্চ করার দরকার নাই। এটা একটা বিরাট ধরনের সুবিধা বলে আমি মনে করি। যার ফলশ্রুতিতে আমি মনে করি যে ব্যাংকগুলো তাদের যে কর্মকাণ্ড সেভাবে গুছিয়ে নেবে। আর আমাদের এখন আরেকটা জিনিস বাবার সময় আসছে, আমরা কি ক্যাপিটাল ইন্টেন্সিভ টেকনোলজি ইউজ করবো নাকি লেবার ইন্টেন্সিভ টেকনোলজি ইউজ করবো? আমি তো মনে করি যে আমাদের এই যে টোটাল ট্রানজিশনটা, এটা একটা ফেজ আউট ম্যানার হওয়া দরকার। হঠাৎ করে ধান কাটার জন্য যদি আমি মেশিনারি ক্যাপিটাল ইন্টেন্সিভ যন্ত্রপাতি নিয়ে আসি, আমার লক্ষ লক্ষ লোক বেকার হয়ে যাবে। সুতরাং সেটার দিকে আমাদের নজর দিতে হবে। আমি বাংলাদেশের যে টোটাল ফরেন কারেন্সি আর্নিং তার দিকে যদি তাকাই, সেখানে আমরা দেখি যে আমাদের যে টোটাল এক্সপোর্ট আর্নিং 85% অফ দ্য টোটাল আসছে ওখান থেকেই, আমরা গার্মেন্টস থেকে। গার্মেন্টসের মধ্যে আমাদের এমপ্লয়মেন্ট যেমন আসে, ঠিক তেমনি আমাদের ফরেন কারেন্সি ওখান থেকে আসে। কিন্তু সেটাকে আমাদেরকে অত্যন্ত নিবিড়ভাবে পরিচর্যা করতে হবে। আর আমাদের যে সমস্ত ভাইরা যারা এক্সপার্টিয়েটাররা আমাদের এখানে $18 বিলিয়ন মতো পাঠাতো, তাদের অনেকে আজকে কিন্তু চাকরি হারা। বিশ্বের মধ্যে যে সিচুয়েশন হয়েছে, যেটা হান্নান সাহেব যথার্থই বলেছেন যে এটা অবশ্যই আমাদের এমএসির মাধ্যমে আমাদের দেখতে হবে আমাদের লোকজন কোথায় কিভাবে আছে, তাদের ডাটাবেস ক্রিয়েট করতে হবে, তাদেরকে সত্যিকার অর্থে কিভাবে সাপোর্ট দিতে হয় সেই সাপোর্টটা দিতে হবে। যখন প্রণোদনা বলেন, গ্রান্ট বলেন, যেটাই হোক, তাদেরকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, সো দ্যাট এই সমস্ত যারা গোল্ডেন গুস আমাদেরকে সোনার ডিম দিত, তারা যেন কোনো মতে যেন কোনো মতে যে পর্যদস্ত না হয়, তারা যেন তাদের ড্যামেজ না হয়, এটা আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এরপর আমাদেরকে ডোমেস্টিক মার্কেট যেটা আছে, বর্ষি মাধ্যমে আমাদের ডোমেস্টিক মার্কেটের মধ্যে যেটা আমি বলছিলাম, আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর প্লাস আমাদের যে টোটাল বললাম যে এখন অনেক ধরনের সার্ভিস সেক্টর আছে, আমরা সেই রেস্টুরেন্ট থেকে আরম্ভ করে ফেরিওয়ালা থেকে আরম্ভ করে অনেক কিছু আছে, তাদেরকেও আমাদেরকে সত্যিকার অর্থে প্রণোদনা দিয়ে বাঁচিয়ে রাখতে হবে, যেন তাদের মধ্যে এই যে টাকার যে সঞ্চালনটা ঠিক সেভাবে থাকে। আপনি দেশের অর্থনীতিকে এটা মানুষের শরীরের সাথে তুলনা করতে পারেন, ব্লাড ফ্লো, রক্ত সঞ্চালন যদি সত্যিকার অর্থে ইনফর্ম করতে না পারেন, আলটিমেটলি কিন্তু দেশের অর্থনীতির সেভাবে উন্নয়ন হবে না। অর্থনীতি ধরে রাখতে গেলে এবং এটা সামনে দিকে নিয়ে যেতে গেলে আমাদেরকে অবশ্যই সমাজের প্রত্যেকটা জায়গায় কোভিড স্পর্শ করে না এমন কোনো
এমন কোনো জায়গা নেই। সমাজের প্রত্যেকটা জায়গার মধ্যে কোভিড তাদের লাগাম, তাদের ছোঁয়া লাগিয়েছে, সেখানে সবখানে ট্রিটমেন্ট দিতে হবে। সব ট্রিটমেন্ট দেওয়ার জন্য হচ্ছে যে আমাদের আর্থিকভাবে তাদেরকে সাহায্য করতে হবে, সো দ্যাট দে ক্যান কাম আপ এগেইন। যদি তারা সেভাবে আসতে না পারে, আমাদের অর্থনীতির যে চেইন যে ব্রেকআপ হয়ে যাবে, সেই চেইনটা কখনো আবার নতুন করে জোড়া লাগবে না। সুতরাং এই রিভাইভেলের জন্য হোয়াট ইউ রিকোয়ার, ব্যাংকিং খাতকে সচেতন লালন করে আমাদের টোটাল বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি আর সরকারের যে ফিসক্যাল পলিসি, এদের সমন্বয় করে আমাদের যে টোটাল অর্থনীতির যে টাকার যে প্রবাহ সেটা বাড়াতে হবে। সেই ইনফ্লেশন আমাদেরকে চিন্তা করলে হবে না, কারণ আপনি জানেন ইনফ্লেশন ইজ আনজাস্ট, ডিফ্লেশন ইজ ইনএক্সপেরিয়েন্ট। অফ দি টু ডেফিনেটলি ইনফ্লেশন ইজ বেটার, বিকজ ইনফ্লেশনের কারণে আমরা মাইল্ড ইনফ্লেশন অলরেডি এনকারেজ করি। কেন করি? যেন আমাদের এন্টারপ্রেনার কিছু উৎসাহ পায়, তারা যেন ইনসেন্টিভাইজড হয়, তারা কিছু প্রফিট পেলে তারা ফার্দার এক্সপানশন করবে, ফার্দার এক্সপানশন করলে ফার্দার এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, ফার্দার এমপ্লয়মেন্ট ফার্দার তার পার্চিং পাওয়ার বাড়বে। দ্যাটস হাউ দি থিংস মুভ ফরওয়ার্ড। সুতরাং অর্থনীতির এই ক্রান্তি লগ্নে আমরা মনে করি যে বাংলাদেশ ব্যাংক যে পলিসিগুলো নিয়েছে সরকারের প্রণোদনার মাধ্যমে, সেগুলোকে এফেক্টিভলি আমরা যেন এক্সিকিউট করতে পারি। অ্যাট দি সেম টাইম আমাদের ফিসক্যাল পলিসিটা হিসেবে সাজানো হয় যেন আমাদের স্বাস্থ্য ও শিক্ষা খাতে বড় ধরনের বেশ কিছু ধরনের ইনভেস্টমেন্ট এলোকেশন থাকে। অ্যাট দি সেম টাইম ব্যাংক খাতগুলোকে যেন সত্যিকার অর্থে তারা তাদের বর্তমান সিচুয়েশনটাকে ধারণ করে সামনে এগিয়ে যেতে পারে, সেই ধরনের সাহায্য সহযোগিতা করা, যেন ব্যাংকগুলো ধ্বংস হয়ে না যায়। ব্যাংক ধ্বংস হয়ে গেলে কিন্তু দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমরা মনে করি যে ব্যাংকগুলোকে সযত্ন লালন করতে হবে এবং সেভাবে সামনে এগিয়ে যেতে হবে। এভাবে আমরা আমাদের দেশকে ইনশাআল্লাহ এই কোভিড-19 থেকে আমি মনে করি যে রক্ষা করতে পারবো, যদি আমাদের এই সমন্বিত প্রচেষ্টা থাকে। হ্যাঁ, আপনারা যারা আসছেন সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি এবং মাসুদ ভাইকে অনেক ধন্যবাদ। জি জি, বলেন প্লিজ। থ্যাংক ইউ মুরলি ভাই, আপনি যথার্থ কথা বলেছেন এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন, বিশেষ করে এমপ্লয়মেন্ট জেনারেশন এবং আমাদের যে ডোমেস্টিক মার্কেট, এই ডোমেস্টিক মার্কেটের কথা বলেছেন। যখন আমরা দেখছি যে এক্সপোর্ট আমাদের অলমোস্ট অনেক ইটস কাম ডাউন, এই সময় আমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে যে আমাদের ডোমেস্টিক মার্কেটকে ফ্লারিশ করতে হবে। সেজন্য এগ্রিকালচার হচ্ছে আমাদের প্রায়োরিটি সেক্টর। এই এগ্রিকালচার সেক্টরকে প্রণোদনা দিয়ে কিভাবে আপনাদের ব্যাংক এবং সরকার একসাথে মিলে কিভাবে আরো সামনে নিয়ে যেতে পারে। এগ্রিকালচার সেক্টর, বাংলাদেশ একটি এগ্রিকালচার নির্ভর একটি দেশ, সেই রকম অবস্থায় এই সেক্টরকে কিভাবে করা যায়, আইসিটি আরেকটি সেক্টর, আইসিটি কে আরো প্রণোদনা কিভাবে এগিয়ে নেওয়া যায়, সেই সমস্ত বিষয় অনেক বিষয়ে কথা বলেছেন। আমি কিন্তু এখন থ্যাংক ইউ নোট চাইবো এনাম আহমেদ চৌধুরী স্যার। আমাদের সময় প্রায় শেষ স্যার, আপনার কাছ থেকে শুধু থ্যাংক ইউ নোট চাই দর্শকদের উদ্দেশ্যে। জি স্যার। এনাম আহমেদ চৌধুরী শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না? থ্যাংক ইউ সো মাচ। যারা কষ্ট করে, আপনারা প্রত্যেকেই অত্যন্ত ব্যস্ত, আমি জানি। এখানে ডক্টর এনাম আহমেদ চৌধুরী তিনি অত্যন্ত ব্যস্ত, তিনি একজন পলিটিক্যাল জায়ান্ট এবং আমি কথা বলতে পারি? জি স্যার। জি জি, বলেন। জি স্যার, আপনি বলেন স্যার। কি হবে তা আমি বলতে পারছি না। জি স্যার, আপনি শুনতে পাচ্ছেন স্যার? আমার কাছে মনে হয় আপনার আলোচনার শেষ পর্যায়ে প্রায় এসে পড়েছি। আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমার কাছে মনে হয় যে প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছি তার দুটো দিক রয়েছে। সুতরাং এটা একটি হচ্ছে এই করোনা ভাইরাসকে মোকাবেলা করা, এবং আরেকটি হচ্ছে অর্থনীতি। এই পয়েন্টটাই আমরা ধরে ওঠার চেষ্টা করছি যে কিভাবে এই এর যে প্রতিকূল যে ইম্প্যাক্ট রয়েছে যে তা থেকে আমরা উদ্ধার পেতে পারি। তো প্রথম তো কথা হলো যে আপনাকে আলোচনা হয়েছে, আমি পুনর আবার নতুন করে কথা বলতে চাই। এগুলোকে এটা বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছে, সেই রণদামামা বেজে উঠেছে আমি বলবো, সে ব্যাপারে আমাদের সচেতনভাবে, এককভাবে এবং গোষ্ঠীগতভাবে, সমাজবদ্ধভাবে এগিয়ে যাওয়া। কি করতে হবে আমরা সবাই জানি, বারবার করে আমাদের বলা হচ্ছে, আমরা অবগত রয়েছি, এবং সেটা যেন আমাদের কাছে প্রয়োগ, আমাদের এই ব্যাপারে আমি বলবো যে পুরোপুরিভাবে সরকারের সংস্থা এবং আমাদের যে সামাজিক সচেতনতা আছে তা দিয়ে আমাদের সুরক্ষা করতে হবে। সেটা হচ্ছে এই যে করোনা ভাইরাসে
সেটা মোকাবেলা করা, এই মহামারীর মোকাবেলা করা, এটাকে সংকুচিত করে তোলা। আমরা জানি না কখন ভ্যাকসিন এভেলেবল হতে পারে, কিন্তু যদিও যে অ্যালায়েন্স, ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন যেটা বিল গেটস করেছেন, $80 কোটি তারা জোগাড়, এবং সেটা আমার কাছে মনে হয় এটা 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 থেকে আমরা যথেষ্ট হয়তো অনুদান পেতে পারবো বলে আমি আশা করছি। কিন্তু যাই হোক, সেটাকে আমাদের সেভাবে ওটার মোকাবেলা করতে হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের অর্থ রয়েছে, সেভাবে আমাদের থেকে আমাদের কাজ করতে হবে। শুধু বসে থাকি তাহলে কিন্তু চলবে না। আমি দেখেছি কেউ বলছে আমরা থাকি ঘরে আর ইয়ে থাকে দূরে, মহামারী থাকে দূরে, সেটাতে আমরা ঘরে থাকলাম, কিন্তু অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? আমরা অন্ধ হলে তো চলবে না, অন্ধ থাকতেই হবে, আমাদের থাকার প্রয়োজন হবে। কিন্তু এই অন্ধদের দ্বারাই আমাদের ঘুচিয়ে দিয়ে আমাদের এই কথাগুলো আপনাদের কানে পৌঁছচ্ছে কিনা এবং এটা কতটুকু প্রাসঙ্গিক হচ্ছে তাও আমি বুঝে উঠতে পারছি না। কিন্তু এটাকে আমি বলতে চাইছি যে এই যে আমাদের মধ্যে এটা যে অর্থনৈতিক ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে সামাল দিয়ে দেবো, শুধু মোকাবেলা করবো না, সামাল দেবো, সেটা একটা বড় প্রশ্ন। আগামীতে বাজেট আসছে, বাজেটটা আশা করব এই স্বাস্থ্য খাতে প্রচুর বরাদ্দ হয়ে থাকে, যেটা এখন বর্তমানে 5% কম এবং আমাদের জিডিপির 1% কম। সেটাকে আমরা আমাদের একটু বাড়িয়ে দিতে হবে যতটুকু সম্ভব, এবং তার শুধু অন্যান্য খাতে যেসব খরচ হবে সেগুলো আমাদের দেখতে হবে, তার জন্য একটা যে কানেক্টেড সুফল স্বাস্থ্যক্ষেত্রে আমরা দেখতে পারি। আরও একটা কথা আমি প্রথমে বলেছিলাম, সেটা হচ্ছে দুর্নীতির ব্যাপারে। এই দুর্নীতি আমাদের যেটা রন্ধ্র হচ্ছে, এই স্বাস্থ্যসেবার ছোটোখাটো ব্যাপারে আমরা দেখেছি কিভাবে দুর্নীতি প্রমাণিত হয়েছে। যেখানে আপনার ইয়ের ব্যাপারে, আপনার অনুদানের ব্যাপারে, যেটা রিলিফ ডিস্ট্রিবিউশনের ব্যাপারে, সেখানে আমরা দেখছি দুর্নীতি। কেনাকাটার ব্যাপারে দেখতে পাচ্ছি দুর্নীতি হচ্ছে, এটা অসহনীয়। এবং এটা আমি আগেও বলেছি, এটা আমাদের দুর্নীতি দমন কমিশনকে এগোতে হবে এবং আমাদের নিজেদের দিক থেকেও এটা অত্যন্ত কঠোরভাবে এটা গ্রহণ করতে হবে। কিন্তু তাছাড়া যেটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে, সেটি হচ্ছে আমাদের কর্মসংস্থান করা, চাহিদার সৃষ্টি করা। এবং চাহিদার সৃষ্টি যদি আমরা করে না পারি, তাহলে আমাদের সবকিছু বিফলে যাবে। তবে এই চাহিদা আমাদের তৈরি করতে হবে, বিদেশেও তৈরি করতে হবে। যেসব সেক্টরস আমাদের আছে পরিচিত, সেসব সেক্টরকে শুধু শক্তিশালী করতে হবে তাও ঠিক, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও দেখতে হবে আমাদের নতুন কর্মসংস্থান কোন দিকে হতে পারে। ডিজিটালাইজেশনের জন্য হয়তো কর্মসংস্থানের আপনাদের সোর্স সেটাও কিন্তু কমে যেতে পারে, সেদিকেও আমাদের যথেষ্ট নজর রাখতে হবে। আমি দেখতে পাচ্ছি উপস্থাপক অদৃশ্য হয়েছেন, আমার যেটা তাকে দেখতে পাচ্ছি না, আমি হয়তো ডিসকানেক্টেড হয়ে পড়েছি। তো যাই হোক, আমার কাছে মনে হয় আমি তারা যে তার জন্য ধন্যবাদ। কিন্তু আমার ব্যক্তিগত দিক থেকে আমি বলবো যে আমার দুর্ভাগ্য যে আমি পুরোপুরিভাবে যুক্ত হতে পারিনি, এবং আমার আমি জানি না, তবুও এই থাকতে পেরে এবং আপনাদের সঙ্গে দুইটা কথা বলতে পেরেছি, কতটুকু জানি না, কিন্তু তবুও এই সুযোগের জন্য আমি আন্তরিক ধন্যবাদ। অনেক আমার মনে হয় আমি এখন আপনি ডক্টর আহমেদ চৌধুরী, আপনি আপনাদের সবাইকে আবার অনেক ধন্যবাদ। আপনাকে বিবিএফ ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে, বিবিএফ গ্লোবালের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। আপনি বিশেষ করে যে কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছেন, সেটা হচ্ছে আমরা ঘরে বসে থাকলে হবে না, আমাদেরকে সেফটি মেজার্স নিয়ে কাজে বেরিয়ে পড়তে হবে এবং আমাদের ইকোনমিকে চালিয়ে নিতে হবে। না হলে আমাদের দারিদ্র্য ড্রাস্টিকলি ডাউন হবে এবং আমরা একটি দারিদ্র্যপীড়িত দেশে পরিণত হবো। সেই জন্য আমাদেরকে এখনই যেটা করতে হবে সেটি হচ্ছে আমাদের এই সেফটি মেজার্স নিয়ে আমাদের উদ্যোগী হয়ে কাজে বেরিয়ে পড়তে হবে, এবং সেই বিষয়টি আপনি বারবার এই বিষয়টি অবতারণা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমি প্রফেসর চৌধুরী, প্রফেসর ডক্টর হান্নান চৌধুরী, তাকে ধন্যবাদ জানাই। এখানে আমাদের একজন এমিনেন্ট ব্যাংকার মোহাম্মদ আলী ভাই, তাকে আমি স্বাগত ধন্যবাদ জানাই। অত্যন্ত ব্যস্ততার মাঝেও আপনারা যারা এসে আমাদের অনুষ্ঠান অত্যন্ত মূল্যবান বিষয় বলেছেন। অর্থনীতি মানুষের জীবনে অত্যন্ত জরুরি, অর্থাৎ আমাদের ব্লাড যেমন জরুরি আমাদের শরীরের, অর্থনীতিও আমার জীবনের জন্য তেমনি জরুরি। তেমনি একটি বিষয় আপনারা আলোচনা করেছেন, আমাদের ইকোনমিক লাইফ নিয়ে আলোচনা করেছেন এবং কোভিড-19 সিচুয়েশনে কিভাবে
এটি ব্যাহত করছে, এই চ্যালেঞ্জকে কিভাবে আমরা মোকাবিলা করব, এই সমস্ত বিষয়ে আপনারা অনেক প্রাজ্ঞ বিজ্ঞ মতামত ব্যক্ত করেছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি আরো একটি অনুষ্ঠানে অন্য একটি বিষয়ের অবতারণা করব, অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার আপনাদেরকে আমন্ত্রণ জানাবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ জানাই এই জন্য যে আপনারা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা আপনারা করেছেন। বিশেষ করে প্রফেসর ডক্টর হান্নান চৌধুরী, তিনি অত্যন্ত ইনসাইটফুল বক্তব্য দিয়েছেন। বিশেষ করে ডক্টর এনাম আহমেদ চৌধুরী, তিনি বাংলাদেশে অত্যন্ত এমিনেন্ট একজন পার্সোনালিটি, তাকে লিজেন্ড বলা যায়। তিনি রাজনৈতিক একজন বিশেষজ্ঞ এবং পলিটিক্যাল অ্যানিমাল বলা যায় তাকে। আপনাকে ধন্যবাদ জানাই। আপনি একজন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন এবং আপনি এখন বিশেষ করে আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশনে অ্যাডভাইজারের ভূমিকা পালন করছেন। আপনাকে ধন্যবাদ জানাই। এবং আমাদের মোহাম্মদ আলী ভাই, তাকে ধন্যবাদ জানাই। তিনি ব্যাংকিং এর অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বিবিএফ ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে। আপনারা ভালো থাকুন, সকলে সুন্দর থাকুন, সুস্থ থাকুন এবং কোভিড মুক্ত একটি বাংলাদেশ, একটি বিশ্ব আমরা গড়ে তুলি সকলে মিলে, সেই প্রত্যাশায় আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন। ধন্যবাদ প্রফেসর চৌধুরী, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ।